শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। রাঙা সকাল মানে রাঙা মানুষ, সফল মানুষদের জীবন গল্প, যেটা আমরা সবসময় বলে থাকি। আজও আমাদের সঙ্গে সফল মানুষই রয়েছেন। আজ দুজন সফল মানুষ রয়েছেন। তারা কারা সেটি রুম্মান জানাচ্ছি। পুরো রাঙা সকাল পরিবার তো আছেই, একই সঙ্গে থাকছি কাজী রওশন আর সাকি, এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক শুভ সকাল। সাকি তোমাকেও শুভ সকাল রুম্মান। খুব খুশি তুমি? অবশ্যই খুশি। তুমি তো দর্শকদের জানিয়ে দিয়েছো যে দুজন মানুষ রয়েছেন আমাদের মাঝে, এবং আরো ভালো লাগছে। খুশি কেন বলছি, কারণ আমরা তো সাধারণত রঙিন সোফাতে বসার সৌভাগ্য হয় না, এবং আমাদের অনুষ্ঠানের রীতি অনুযায়ী বেশিরভাগ সময় একজন অতিথি আসেন, তবে দুজন আসেন যখন তারকা জুটি বা তারকা দম্পতি আসেন, এবং তখনই কিন্তু আমরা এই রঙিন সোফাটি পাই। একদমই তাই, কারণ আমরা সেই রঙে আসলে রাঙিয়ে নিতে চাই, আলোকিত হতে চাই। এবং আজকে যে দুজন আছেন যারা হচ্ছে সবুজের ব্র্যান্ড অ্যাম্বাসাডর, যারা সবুজকে নিয়ে কাজ করে, যাদের ভেতর বাহির সবটুকু সবুজ এবং চির সবুজ মনের তারা। চলো জানিয়ে দিই কারা আমাদের অতিথি হয়ে এসেছেন। দর্শক, আজ আমাদের মাঝে 2 ঘন্টা জুড়ে থাকছেন তারকা দম্পতি স্থপতি রফিক আজম এবং জান্নাত জয়ী। চলুন শুরুতে তাদের স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল আপনাদেরকে এবং দর্শক যারা দেখছেন তাদেরকেও। আমি কি ঠিক বলেছি যে সবুজের ব্র্যান্ড অ্যাম্বাসাডর, ভেতর বাহির সবটুকুতে সবুজ? এজন্য আপনাদের জন্য আমাদের এমডি স্যার, আমাদের ব্যবস্থাপনা পরিচালক দেখেন পেছনে সবুজে আমরা দেখছিলাম পিছনে খুব সুন্দর সবুজ। আমরা চাই যে আমাদের সব অতিথি সবুজের কোলেই বসে থাকুক। তো এদিক থেকে আপনাদের সাথে এবং আমাদের সাথে একটা সংশ্লিষ্টতা রয়েছে, একদম রয়েছে। এবং আমি দেখেছি যে আপনারা বাংলাদেশকে এবং দেশের মাটিকে, দেশকে এমন ভাবে ধারণ করেন, এবং সেটি কিন্তু প্রকৃতিও একভাবে বুঝিয়ে দিয়েছে। কারণ আপনার স্বাধীনতা মাসে আপনার জন্মদিন 5 মার্চ, এবং আপনার বিজয়ের মাসে জন্মদিন 29 ডিসেম্বর। তো মার্চ এবং ডিসেম্বর আমরা তো খেয়াল করি এইভাবে, আপনি যেভাবে দেখলেন দারুণ। কারণ আমরা আপনাদের ভক্ত। সাকি কি বলো? একদমই রুম্মান, আমারও খুব ভালো লাগছে তুমি এত সুন্দর করে মিলিয়ে বললে। আমি কিছুক্ষণের জন্য আসলে চিন্তা করলাম যে এইভাবে তো ভাবা হয়নি। চলো আমরা আজকে জেনে নেই আমাদের অতিথিদের। চলো, আমার মনে হয় আমরা প্রথমে জান্নাত জুয়ের কাছে যেতে চাই। জন্ম, বেড়ে ওঠা সবকিছু মিলে একটু ছোট করে শুনতে চাই। আমার জন্ম নরসিংদীতে, আমার নানু বাড়ি সেখানে। আর বেড়ে উঠেছি, আমার বাবা সরকারি চাকরি করতো, তো আমার 7টা স্কুল ছিল সেই হিসেবে। 7টা স্কুল, যেহেতু ট্রান্সফার হতো এভরি 3 ইয়ার্স। তো 7টা কি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত? ক্লাস 1 থেকে 10 পর্যন্ত, রাইট। বাবা চাকরির সুবাদে। তারপরে তো হোলি ক্রসে কলেজে ভর্তি হই, তারপর আর্কিটেকচার পড়া শুরু করি। 7টা স্কুল মানে তো আসলে অনেক রকম মানুষের সঙ্গে মেলামেশা করার সুযোগ হয়েছে একদম ছোটবেলা থেকে বলা যায়। সেই দিক থেকে কখনো চাপ বা প্রেশার অনুভব হয়েছে কিনা, যে নতুন নতুন স্কুল, নতুন নতুন ফ্রেন্ড? রাইট, যখন আমরা এক জায়গা থেকে ট্রান্সফার হয়ে অন্য জায়গায় যেতাম, তখন তো অবশ্যই সবাই কান্নাকাটি করতাম। তো তারপরে যখন আবার নতুন জায়গায় যেতাম, সেটারও একটা এক্সাইটমেন্ট ছিল। আর আমি আসলে সবসময় পছন্দ করি যে নতুন মানুষ, নতুনদের সঙ্গে মেশার যে সুযোগ তৈরি হয়, সেগুলো আগের জায়গা থেকে, এটা আসলে আমার মনে হয় যে খুবই এনরিচড একটা মেমোরি আমার তৈরি হয়েছে। এবং অনেক মানুষের সঙ্গে মেশার কারণে যে অভিজ্ঞতাটা বা যে এক্সপিরিয়েন্সটার মধ্যে দিয়ে আমি গিয়েছি, সেটা আমার এখন আমাকে দারুণভাবে সাহায্য করে। আমার আর্কিটেকচারে খুব হেল্প হয়। এবার স্যারের কাছে জানতে চাই, আমরা লালবাগে একটা বিশাল মাঠকে দেখছি, কি ছিল কি হয়ে গেল, এবং সেই লালবাগের সাথে আপনার ছোটবেলা থেকে অনেক অনেক একটু শুনি, ছোটবেলাটা কেমন ছিল? আমার জন্ম এক্স্যাক্টলি লালবাগের পাশেই উর্দু রোড বলে একটা জায়গা আছে, ইটস ওয়াকিং ডিস্টেন্স, 5-7 মিনিট নানুর বাসায়। পরে তো আমি আবার লালবাগে আমাদের বাসায় চলে আসি, মানে আমার মা আবার নিয়ে আসেন এক সময়। তো লালবাগে বাসার আমি না প্রথম তো লোকে বলতো, হয়তো পরে বুঝতাম যে বলতো লালবাগ ও পুরন ঢাকার মানুষ, ঢাকাইয়া কিনা। যদি আমাদের বাড়ি অ্যাকচুয়ালি বেনারস থেকে, আমার দাদা এসেছিলেন আমার 2 বাবা আর চাচাকে নিয়ে। তো তারপর আমরা তো পুরন ঢাকাই আমাদের বাড়ি হয়েছে। পরে দেখলাম, আমি যেহেতু ছবি আঁকতে যেতাম ওই পুরন ঢাকা থেকে, আবার নদীর ওই পারে
কেরানীগঞ্জে চলে যেতাম ছবি আঁকতে, ছোটবেলা থেকে আমি ছবি আঁকি। তো ফলে আমি দুটো জিনিস পাশাপাশি দেখতাম, পুরন ঢাকার চিকন গলি, অনেক কাছের মানুষগুলা, তারা খুবই প্রাণবন্ত, মাঠে ফুটবল খেলতাম লালবাগ ফোর্টে, আবার ছবি আঁকতে যেতাম গ্রামে, গ্রামের যে পরিবেশ, নৌকা নিয়ে পার হতাম। তো সব মিলিয়ে আমি কন্টিনিউয়াসলি গ্রাম শহরের মধ্যেকার সম্পর্ক নিয়ে দেখতাম। আমার মনে হয় আজকে আমার যে অবস্থান সেটা বোধহয় শহরে জন্মেছি আর গ্রামের সাথে আমি মানে ঘনিষ্ঠভাবে মিশেছি। এই দুটোর যে মেলবন্ধন, এটা আমাকে দারুণ হেল্প করেছে আসলে। সেজন্য এই মেমোরিটা আমার জন্য খুব ভ্যালুয়েবল একটা মেমোরি। সেটা আপনার কাজে আমরা প্রমাণ পাই যে প্রকৃতি সেটি হয়তো গ্রাম থেকে এসেছে, আর স্থাপত্যে যে কারিগরি বিষয়গুলো সেটি হয়তো শহরের কারণে এসেছে। জি, সবটা মানুষের সাথে সম্পর্কটা শহরে যেরকম না, পুরান ঢাকায় ওদের খাওয়া, ওদের কথা বলা, ওদের একসঙ্গে খেলাধুলা করা, একটা চিকন জায়গার মধ্যে অনেক মানুষ একসঙ্গে থাকে আপনার বন্ধুর মতো। আবার গ্রামের যে পরিবেশ তো শহরে নেই, ওটা আবার ওখানে যুক্ত করি আমি এসে। হ্যাঁ, এই দুইটা মিলেমিশে যে একটা নতুন ল্যাঙ্গুয়েজ বলি বা ভাষা তৈরি হয়েছে, সেটা আমার মনে হয় আমাকে অনেক হেল্প করেছে। ছবি আঁকাটা কি মানে সম্পূর্ণ নিজের ভালো লাগা থেকে আঁকা হতো নাকি ছবি আঁকাটা যে কেন আমি আঁকলাম সেটার ইতিহাস আমি নিজেও জানি না, ভালো লাগতো। বাট ক্লাস 7 থেকে পরিবার সাপোর্ট করতো, বাবা মা? খুব ইন্টারেস্টিংলি আমার মা সাপোর্ট করতো। আমার বড় বোন তো শাহিন আক্তার পাগলের মতো আমাকে হেল্প করতো। আর আমার বাবা বলতো যে তোকে দিয়ে পড়াশোনা কিছু হবে না, তুই তো বড় হলে রাজ্জাক আর ববিতার পোস্টার আঁকবি। হ্যাঁ, ওই যে পোস্টার আগে তো ফিল্মে পোস্টার আঁকতো, আমার নাকি ওই দশা হবে, আমার পড়াশোনা হবে না। তো এই ইন্টারেস্টিং জায়গার মধ্যে থেকে আমি কিন্তু সাপোর্টও পেয়েছি, আবার বাবার শাসনও পেয়েছি। বাহ। তো সেই রাজ্জাক তো হতে পারেননি, তবে পাশে একজনকে পেয়েছেন, কবরী কিংবা ববিতা। আর ববিতা আপা বাসাটা করার সুযোগ হয়েছে, পোস্টার না আঁকলেও ওনার বাসা উনি থাকেন যেখানে, ওটা আমাদের ডিজাইন। ওয়াও, আমি গিয়েছি সেখানে, অসাধারণ। হ্যাঁ, ওই বাসাটা আমাদের করা। স্যার, আপনার সম্পর্কে তো আমরা অনেকেই জানি এবং আমাদের সৌভাগ্য যে আপনাকে আমরা আজ পেয়েছি এবং আপনাদের পেয়েছি। তো তারপর আমাদের অনুষ্ঠানের রীতি অনুযায়ী একটু দর্শকদের স্মরণ করিয়ে দিতে চাই আবারও। দর্শক, আজ আমাদের অতিথি দুজন এবং তাদের মধ্যে জান্নাত জুই বাংলাদেশের একজন প্রতিভাবান স্থপতি, যিনি প্রকৃতি এবং আধুনিক স্থাপত্যের সমন্বয়ে অনন্য নকশা তৈরিতে দক্ষ একজন। নরসিংদীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে স্থাপত্যে স্নাতক করেছেন। পড়াশোনা শেষ করবার পর তিনি যোগ দেন স্বনামধন্য স্থপতি আমাদের আজকের অতিথি রফিক আজমের সাতত্য আর্কিটেকচার ফর গ্রিন লিভিং নামের স্থাপত্য উপদেশক প্রতিষ্ঠানে। বর্তমানে এই প্রতিষ্ঠানের পার্টনার এবং হেড অফ ডিজাইন হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে এই প্রতিষ্ঠানটি বেশ কিছু দৃষ্টিনন্দন ডিজাইন তৈরি করে দেশে বিদেশে অনেকের নজর কেড়েছে। তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর থেকে সাস্টেইনেবল ডিজাইনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও 2019 সালে ফটোগ্রাফিতে আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন এবং 2020 সালে স্থাপত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারতের ইয়াং অ্যাচিভার অ্যাওয়ার্ড পান। জোনাল নাসা কর্তৃক আয়োজিত ভারতের চণ্ডীগড়ে প্যানেলিস্ট এবং ডিজাইন কম্পিটিশনে বিচারক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়াও আরও অনেক দেশে বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় প্রতিযোগিতায় তিনি বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার কার সম্পর্কে জানবো? আমাদের সঙ্গে তো দুজন বিশেষ মানুষ, রুম্মান আরো একজন রয়েছে, আমি তার সম্পর্কে জানাই। প্লিজ। তার কাজের মূল বৈশিষ্ট্য উন্মুক্ততা, সবুজ সংলগ্নতা ও স্থানীয় জ্ঞানের প্রয়োগ। তার ডিজাইন করা প্রতিটি ভবনের ভেতর ও বাইরে থাকে সবুজের উপস্থিতি। তার ডিজাইনের মূল লক্ষ্য প্রকৃতির সঙ্গে বসবাস। প্রকৃতি এবং স্থাপত্যের মেলবন্ধন তার কাজের প্রধান বৈশিষ্ট্য। তিনি একাডেমিক মহলে পরিচিত গ্রিন আর্কিটেক্ট হিসেবে। বলছি আন্তর্জাতিক খ্যাতিমান স্থপতি রফিক আজমের কথা। স্থপতি রফিক আজমের কাজ ইউরোপ, আমেরিকার বিভিন্ন বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন টাইম। ইতালীয় প্রকাশনা সংস্থা স্কিরা ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রকাশ হয়েছে রফিক আজম আর্কিটেকচার ফর গ্রিন লিভিং শীর্ষক গ্রন্থ। ইউরোপে তাকে নিয়ে নির্মাণ হয়েছে চলচ্চিত্র। রফিক আজম বুয়েট থেকে 1989 সালে স্থাপত্য পাশ করে তিনি স্থাপত্য পেশায় আসেন। 1995 সালে প্রতিষ্ঠা করেন সাতত্য আর্কিটেকচার ফর গ্রিন লিভিং নামের একটি স্থাপত্য প্রতিষ্ঠান। সাতত্য স্থাপত্য উপদেশক সংস্থা হিসেবে দেশে বিদেশে সুনাম অর্জন করেছে। বর্তমানে বিশ্বের রফিক আজমের কাজ ব্যাপক আলোচিত।
বাংলাদেশের স্থপতিদের মধ্যে রফিক আজমি সর্বাধিক আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেয়েছেন। স্থাপত্যবিদ্যার সম্মানজনক রবার্ট ম্যাথু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2022 পেয়েছেন ডিএনএ প্যারিস ডিজাইন অ্যাওয়ার্ড 2021, ইউরেশিয়ান অ্যাওয়ার্ড 2020, আর্ক এশিয়া গোল্ড মেডেল 2017, ওয়ার্ল্ড আর্কিটেকচার কমিউনিটি অ্যাওয়ার্ড 2012, দ্য সাউথ এশিয়ান আর্কিটেক্ট অফ দি ইয়ার 2012 ছাড়াও বহু সম্মাননা। আমরা আবারও চলে যাই আমাদের আজকের দুজন বিশেষ মানুষের কাছে। এত সম্মাননা, মানে এশিয়া থেকে গোল্ড মেডেল। আরেকটি বোধহয় আমরা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ইউরোপের লিডিং অ্যাওয়ার্ড। মানে অ্যাওয়ার্ড পাননি কোথা থেকে? এরপর তো চাঁদ থেকে অ্যাওয়ার্ড নিয়ে আসতে হবে। আমাদের খুব ভালো লাগে যে আপনি বিশ্বের দরবারে বাংলাদেশকে এভাবে প্রতিনিধিত্ব করেছেন এবং বিশ্বের বিভিন্ন দেশে আপনার নামে স্কলারশিপ রয়েছে। এটা আমাদের জন্য তো অনেক গর্বের বিষয়। আপনার কেমন লাগে? আমারও খুব ভালো লাগে। আমি তো ওই স্কলারশিপ যেটার নাম রফিক আজম ট্রাভেল বার্সারি, সেটার কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। তো এখন অস্ট্রেলিয়া, তারপর শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান, ওই দেশ থেকে যারা আর্কিটেকচারে হাইয়েস্ট অনার পায় ওরা হচ্ছে বাংলাদেশে ভিজিট করতে আসে 10 দিনের জন্য। তো বাংলাদেশে আর্কিটেকচার ওরা দেখে, এক্সপিরিয়েন্স করে। আর বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটি, তারপর আর্সেনাল ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি থেকে যারা উইন করে তারা আবার দেশের বাইরে স্থাপত্য ভ্রমণের জন্য যায় এবং ওরাও ওখানে ওদের যে কোনো একটা পছন্দের দেশ ওরা চুজ করে এবং ওরা ওখানে ওই জার্নিটা, আর্কিটেকচার একটা জার্নি করে আসে। এবং এখানে একটা শর্ত থাকে যে ওদেরকে একাই ট্রাভেল করতে হবে। তো বাংলাদেশের বেলায় বেশিরভাগই দেখা যায় যে এটা একদমই ওদের প্রথম ট্রাভেল থাকে দেশের বাইরে অনেকেরই। তো এটা ওদের জন্য প্রত্যেকেই আসার পর বলে যে এটা একটা লাইফ টাইম এক্সপেরিয়েন্স ওদের জন্য। স্থাপত্যে আসলে লাইফ টাইম মানে মানে ইয়েটা লার্নিংটা হয় থ্রু জার্নি। আচ্ছা, হ্যাঁ, এটা ওই কাগজে কলমে যতই আপনি কাজ করেন, যত মারাত্মকই হন আপনি, যদি বাস্তবে এটা না নিয়ে আসতে পারেন, নির্মাণ না করতে পারেন সঠিকভাবে, তো সেটা হবে না, স্থাপত্য হবে না, স্থাপত্যে পড়াশোনা হবে। তো এই জন্য যারা ট্রাভেল করে, সারা দুনিয়া দেখে, মানুষের সঙ্গে কথা বলে, ওদের কালচার, ওদের খাওয়া, এগুলো দেখে তখন বুঝতে পারে যে পৃথিবীটা বৈচিত্র্যময় এবং এখানে রিয়ালিটিতে কি ঘটছে। এটা খুবই হেল্পফুল স্টুডেন্টদের জন্য। তো এই জন্য আমরা এটা চালু করেছি এবং এটা খুব অনেক দিন ধরে চলছে। আপনাদের জীবন গল্প শুনছি, খুব ভালো লাগছে, খুব উপভোগ করছি। একটু আবার ছোটবেলার প্রসঙ্গে আসি, লালবাগের সেই সময়ের কথায় আসি। একটু পরিবারের কথাও শুনবো। আপনার বাবা শ্রদ্ধা মোহাম্মদ আজম এবং মা আঙ্গুরি বেগম, তাদের সম্পর্কে একটু জানতে চাই। বাবা তো বেনারস থেকে এসেছিলেন, বেনারসি শাড়ি ওই এলাকায় ইন্ডিয়ার। ফলে বাবারা হিন্দিতে কথা বলতেন, তো আমরা হিন্দি শিখেছিলাম, যদিও পরে অনেক ভুলে গেছি। আর মা ছিলেন আমাদের ঢাকার মানুষ। তো বাবা আমাকে চেয়েছিলেন আমি ব্যারিস্টার হই। তো উনি অনেক বকাঝকা করতেন ছবি আঁকতাম বলে, আর ওই কারণে কিন্তু আমি আর্কিটেকচার পড়ি। কারণ বাবা যখন বললেন যে না আমি ছবি আঁকা ওনার কিছুতেই পছন্দ না, এবং আর্ট কলেজ, তখন তো আর্ট কলেজ, আমি ভর্তি হতে চাই, উনি শুনে খুব মন খারাপ এবং রাগও করলেন। পরে আমার এক বোন বললো যে আর্কিটেকচার বলে একটা সাবজেক্ট আছে, এটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে বুয়েটে, আচ্ছা, তো ওইখানে ভর্তি হতে পারলে তুই ছবি আঁকতে পারবি, এটা ছবি আঁকা যায় ওখানে আর্কিটেকচারে, তোর বাবা ভাববে তুই ইঞ্জিনিয়ারিং পড়ছিস, একটা বুদ্ধি কর, তাহলে ভালো হবে। তা আমি কিন্তু অনেক কষ্ট করে পরীক্ষায় অনেক ভালো চেষ্টা করেছি এবং ভর্তি হয়েছি। টার্গেট ছিল ছবি আঁকা, টার্গেট ছিল ছবি আঁকা। তো বাবা এই জন্য মোটামুটি খুশি ছিলেন যে আমার ছেলে তো ইঞ্জিনিয়ারিং পড়ছে, ঠিক আছে। আর আমি ভর্তি হয়ে টের পেলাম যে এটা আর্কিটেকচার আসলে পেন্টিং এর সাথে সরাসরি সম্পর্কিত না, অনেক ইঞ্জিনিয়ারিং বিষয় থাকে। এই জন্য প্রথম দিকে আমি খুবই খারাপ করতাম, আমি প্রথম ফেল করেছি ক্লাসে, সবচেয়ে প্রথম ফেল গ্রেড যে পেয়েছে প্রথম প্রজেক্টে সেটা আমি। আমার এক বান্ধবী পেয়েছে, মানে ক্লাসমেট, ও ফার্স্ট হয়েছিল, এমআইটি তে পড়াশোনা করছে। তার মানে আবারও প্রমাণিত হলো ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, আবারও প্রমাণিত হলো। আর অন্যদিকে মা ছিলেন আমাকে পূর্ণাঙ্গ সাপোর্ট দেওয়া, বাবাকে বোঝাতেন যে না এই আর্কিটেকচার পড়াটা ইঞ্জিনিয়ারিং এরকমই, এরা এরকম পাগলের মধ্যে পড়াশোনা করে, তুমি চিন্তা করো না। তো এইভাবে করে মা বাবার একটা অদ্ভুত আপনার অপোজিশন ছিল, বৈপরীত্য ছিল। হ্যাঁ, বৈপরীত্য ছিল।
তার মধ্যে আমি বড় হয়েছি, ফলে এটা অনেক হেল্প করেছে আমাকে। কিন্তু আমি কিন্তু নেগোশিয়েট করতে পারি এই জন্য, হ্যাঁ, মানে প্রয়োজন হলে যে আদান প্রদান করে একটা সমাধান করা, এগুলো আমি ফ্যামিলিতে দেখে দেখে শিখেছি। আর 9 ভাই বোন ছিল, 9 ভাই বোন, জি। তো 9 ভাই বোন মানে তো এক ভাইয়ের সঙ্গে আরেক বোন কথা বলে না, মানে 8 জন কথা বলে, একজন বলে না। ওর সাথে ও বলে না। ষষ্ঠ ছিল, আমি ষষ্ঠ ছিলাম, কিন্তু ইন্টারেস্টিং আমার সাথে সবাই কথা বলতো। আমি খুব মাই ডিয়ার একটা ভাই ছিলাম, এবং সবার সাথে আমি নেগোশিয়েট করতাম। ওর তো প্রবলেম হলো আমি মিটাতাম, মানে আমি প্রবলেম সলভার হিসাবে ছিলাম বাসায়। তো ভেরি ইন্টারেস্টিং হাউস আমাদের, মানে সোশ্যালজিক্যালি একটা উঠান ছিল, একটা বাগান ছিল। আম্মা আব্বা বাগান নিয়ে ঝগড়া করতো, একটা লাগালে একজন অন্যটা লাগাতো, মা খেপে যেত, বাবা আবার নেগোশিয়েট করতো, উঠান নিয়ে বসে গল্প করতাম, আমরা বৃষ্টি দেখতাম। ইট ওয়াজ সো ইন্টারেস্টিং। এবং একই সঙ্গে এটা আসলে অনেক বড় প্রাপ্তিও স্যার, যে এত বড় একটা ফ্যামিলিতে বড় হওয়া। এগুলো ছাড়া কিন্তু তৈরি হওয়া মেমোরি, আমাদের জীবন তো কম্পোজিশন অফ মেমোরি না? আমাদের জীবন মানে একটা লেখক যখন লেখে, উনি কিন্তু অনেক মেমোরির কথা লেখে। তো ওই মেমোরিগুলো তৈরি যদি না হয় বাচ্চাদের, তাহলে বড় হয়ে সে কি করবে বলেন? তো ওইটা আমি পেয়েছি আসলে ফ্যামিলি থেকে। এটা ভেরি ভেরি মানে ভ্যালুয়েবল ফ্যামিলি ছিল আমাদের। নিশ্চয়ই নিশ্চয়ই স্যার। এই যে আঁকাআঁকির প্রতি এত ঝোঁক, নেশা, খেলাধুলার প্রতি কোনো আগ্রহ ছিল কিনা? না, আমি দুটো জিনিসই করতাম। আমি বিকালে খেলতাম, ফুটবল খেলতাম মাঠে। আমি তো সেকেন্ড ডিভিশনে ফুটবল খেলেছি, বইয়ের টিমে খেলেছি, মানে স্কুল টিমে, কলেজ টিমে। আমার হাঁটু ভাঙা এখন, আসলে আমি হাঁটতেও পারতে কষ্ট হয় মাঝে মাঝে, হাঁটু ভেঙে গেছে কমপ্লিটলি ফুটবল খেলে। কিন্তু ভাগ্য ভালো, ফুটবলটা কন্টিনিউ করতে পারিনি, কারণ ফুটবল খেলা এতদিন তো আমি কোচ হিসাবে রিটায়ার করতাম, কোচ হলেও রিটায়ার করতাম। কিন্তু আর্কিটেক্ট যেহেতু আমি মাত্র শুরু করলাম আসলে, মানে এখন বুঝি আমি আর্কিটেকচার কি, আমি এখন বুঝি। আগে চেষ্টা করেছি, এখন বোঝা শুরু করেছি। হয়তো প্রকৃতি সৃষ্টিকর্তা নির্ধারণ করে রেখেছিল যে আপনি স্থপতি হবেন, সেজন্যই হয়তো হাঁটু ভেঙেছিল। একটু ম্যামের কাছে আসতে চাই। স্যার যেমন ছবি আঁকতেন, আমরা শুনেছি যে আপনিও ছবি আঁকতে ভালোবাসতেন, নাচ করতেন, গান করতেন। একটু সেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে শুনে। তো আমার এগুলো সবই হয়েছিল আমার মায়ের জন্য। তো সাধারণত আগেকার সময়, যেমন আগেকার সময় বলছি কারণ এখনকার আমি যখন মা, আমার বাচ্চাদের কাছে এরকম কোনো এক্সপেকটেশন নাই। তো আমার মায়ের খুব এক্সপেকটেশন ছিল আমার কাছে যে আমি সব কিছুতে পার্টিসিপেট করব। তো সেই হিসেবে যে কবিতা আবৃত্তি, নাচ গান বা ছবি আঁকা। মাও তো ভীষণ সংস্কৃতি মনা ছিল, লেখিকা সুরমা জাহিদ নামে বেশি পরিচিত। হ্যাঁ, রাষ্ট্রীয় সম্মাননা উনি পেয়েছেন, এবং বাংলা একাডেমি অ্যাওয়ার্ড থেকে উনি মুক্তিযুদ্ধ গবেষক আমরা বলতে পারি। মা সম্পর্কে আগে একটু শুনতে চাই। মানে আমার মা তো লাস্ট 26 বছর ধরে গবেষণা করে, এবং এখনো উনি রাত্র 2টা-3টা পর্যন্ত প্রতিদিন লেখালেখি করে। তো আমার সৌভাগ্য যে আমার মা আমার কাছে থাকে, এবং আমার মেয়েও তার সান্নিধ্য পায়। তো আমার মা সেজন্য দেখা যায় আমার ভাইয়ের প্রতি না যতটা অ্যাটেনশন দিত বা যত এক্সপেকটেশন ছিল, আমার প্রতি ছিল তার সবকিছু। তো আমাকে এটা হতে হবে। বা তখন আসলে একটা সিচুয়েশন ছিল কি, যে মেয়েদের স্ট্রাগলটা আমার মা বুঝতো যে অনেক বেশি একটা ছেলের থেকে। তো এর জন্য আমার মার মানসিকতা ছিল যে আমার ছেলে কোনো না কোনো ভাবে ঠিকই হয়তো কিছু একটা করবে, কিন্তু মেয়েকে আমার তৈরি করতে হবে। তো সব অ্যাটেনশন তার আমার প্রতি ছিল। তো আমি সবকিছু করতামও আমার মায়ের জন্যই। তেমন আমি যখন ওই যে আমাদের সময় ছিল ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা, স্কলারশিপ পরীক্ষা, তো তখন একটা জেলা থেকে একজনই ট্যালেন্ট পুলে বৃত্তি পেত। তো আমিও ওইটা পেয়েছিলাম। তো পাওয়ার পরে আমি আমার মাকে বলেছিলাম যে আমি কিন্তু এটা তোমার জন্য পড়েছি। লাইক আমার সবকিছুই ছিল আমার মাকে খুশি করার জন্য। এবং তিনি আমাদের খুশি করেছিলেন, আমাদের অনুষ্ঠানে এসেছিলেন, আমাদের সৌভাগ্য আপনাদের অনুষ্ঠানে এসেছিল। তো তো আমি যেহেতু খুবই স্টুডিয়াস ছিলাম, তো আগেকার দিনে আমাদের সময়কার হতো কি যে মেয়েদের পড়াশোনায় ভালো ভাবতেই সবাই মনে করতো ডাক্তার হবে, তো অথবা টিচার হবে, মানে যেগুলো একটু কনভেনিয়েন্ট হয় সংসার করে। অনেক পরে বলা যায় যে এসেছে। তো আমার ভাই আসলে আর্সেনাল ইউনিভার্সিটিতে পড়তো, তখন ওদের পার্মানেন্ট ক্যাম্পাসটা হয়েছে।
আর আমি একবার ওর সঙ্গে ভিজিট করতে গেলাম এবং সেখানে দেখলাম আর্কিটেকচারের জুরি হচ্ছে। তো ফাইনাল জুরির বেলায় তো বিশাল বড় বড় মডেল বানানো থাকে এবং ওইগুলো খুব সুন্দর আর কি দেখতে। তো আমার সবসময় মাথায় কাজ করতো, যেহেতু আমি পড়াশোনায় অনেক মনোযোগী ছিলাম, তো আমার মনে হতো আমার এমন একটা সাবজেক্টে পড়া লাগবে যেটা সব থেকে বেশি কঠিন, যেটা সহজে কেউ পারে না। এবং ওই মডেলগুলো দেখে আমার মনে হচ্ছিল যে 5 বছর পড়ার পরে যদি আমি এগুলো বানাতে পারি, মানে দ্যাট উড বি লাইক সামথিং রিয়েলি হার্ড ওয়ার্ক এবং খুব কঠিন প্রফেশন। যদিও আমার আজকে মনে হচ্ছে আপনাদের প্রফেশনটা তার থেকে কঠিন। আসলে যে যেটা প্যাশনেট ফিল করে তার জন্য খুব সহজ। সেটাই। তো আমাদের আসলে কেউ রাজি ছিল না আমি আর্কিটেকচার পড়ি, কিন্তু আমার মাই আমাকে শুধুমাত্র সাপোর্ট করেছে। তো সেই জন্য মারাই দিন শেষে স্যারকে সবসময় ছায়া দিয়েছেন মা। প্রত্যেকের জীবনে মা বাবা দুজনের ভূমিকাটাই আসলে অনস্বীকার্য। তবে সেদিক থেকে মায়ের একটু এগিয়ে, রুম্মান মনে হয় এখনই আমাকে অ্যাটাক করবে। অবশ্যই, কারণ এগিয়ে পিছিয়ে বলতে চাই না, মা মায়েদের জায়গায়, বাবা বাবাদের জায়গায়, কার অবদানই আসলে অস্বীকার করার নেই। হ্যাঁ, আমরা একটু আপনার ছোটবেলার প্রসঙ্গে আর একটু থাকি। স্যার দুষ্টু ছিলেন না শান্ত ছিলেন? না, আমি খুবই অদ্ভুত ভাবে খুব শান্ত প্রকৃতির মানুষ ছিলাম। যদি আমার ওয়াইফ এগ্রি নাও করতে পারে যে আমি নাকি মাঝে মাঝে রেগেও যাই, খুবই রেয়ার যদিও ব্যাপারটা, কিন্তু হয়। কিন্তু মূলত আমি খুবই চুপচাপ ধরনের মানুষ, একটু অভিমানী ধরনের মানুষ। আচ্ছা, কিছু হলে চুপ করে থাকি, কথা কম বলি। তো একদমই দুষ্টু ছিলাম না, গাছে উঠতাম না, ছবি আঁকতাম, ফুটবল খেলতে যেতাম, পড়াশোনা স্কুলে 6 দিন স্কুল হতো আমাদের, 6 দিন না 5 দিন হতো, আমি 4 দিন যেতাম, একদিন ছবি আঁকতাম আর বাকি ছুটি দিন ছবি আঁকতাম। সো আমার সব রুটিন ভাগ করা, এখনো আমার জীবন রুটিন করা। আমার ওয়াইফ অনেক কিছুই জানে না, কিন্তু আমি কখন কোন ওষুধটা লাগলে খাই, কখন খাওয়াটা খেতে হবে, কখন যা করতে হবে, বাসা গুছানো, নিজের জামা গুছানো, সবকিছু আমি করি। স্যার যেহেতু তিনি জানেন না, তাকে বলা হয়নি এমন কোন একটি কথা আজকে অনুষ্ঠানের মাধ্যমে তাকে বলাতে? বলা হয়নি? জি না, বলা তো কথাবার্তা হয় সবকিছুই, কিন্তু এমন নাম জ্বালাই না কাউকে। আসলে ছোটবেলা থেকে না আমি কাউকে জ্বালাই না, যে এটা না খাওয়া ভালো হয়নি বলে কেউ, ও যেমন কোনোদিন রান্না করে না, ও রান্নাঘরে তো যাই না কখনো, বাট কোনোদিনই এমন হয়নি তো গত 10 বছর আমি বলেছি যে আমাকে একটা চা দাও 1 কাপ, কোনোদিনই না। মানে আমি ছোটবেলা থেকে কিন্তু আমি এরকম, এটা এমন না যে আমি এখন, আমি খুবই লক্ষ্মী টাইপের ছেলে মানে কোনো কমপ্লেইন নাই? না না। আর ম্যাম আপনার বলা হয়নি এমন কোনো কথা বলে ফেলুন আজকে? আমার বলা হয়নি না, আমরা আসলে বিয়ের পর থেকে 24/7 লিটারালি একসঙ্গে থাকি, যেহেতু বাসা অফিস একসাথে, তো বলা হয়নি আমার এমন কিছু বাকি না, সব বলা শেষ। হ্যাঁ, আমরা অনেক কথা বলি। তো স্যার তো শান্ত ছিলেন, আপনি কেমন ছিলেন? আমিও শান্ত ছিলাম, কিন্তু আমি সবসময় অনেক অ্যাডভেঞ্চারাস। যেমন আমার মাথায় সবসময় কাজ করে পৃথিবীর সব থেকে কঠিন যে কাজ, সে কাজটা যদি কেউ একজন করতে পারে তাহলে আমি কেন পারবো না? আমার ব্রেইন কেন ওইভাবে ওয়ার্ক করবে না? ওর ব্রেইন যতটুক আমার ব্রেইন অতটুক, মানে আমি সবসময় এভাবে চিন্তা করি। তো সেই জন্য যে কোনো অ্যাডভেঞ্চারাস কিছু দেখলেই আমি ঝাঁপিয়ে পড়ি। তো আমি যখন সিঙ্গাপুরে পড়াশোনা করি তখন আমি ফ্রি ডাইভিং এর সার্টিফিকেটও নিয়েছি। আচ্ছা, তো আই এম আ ফ্রি ডাইভার সার্টিফাইড। তো এই তো পানির ডিপে যেতে পারে, সে আকাশে উড়বে, সেগুলো করে। আর আমি হলাম গিয়ে পাশে বসে দেখি। আমি সবসময় ভাবি এটা আমার দরকার নেই, যেহেতু এটা আমি করব না, আমি বসে উপভোগ করি। হ্যাঁ, আমার যা করার আমি ওটা অনেক বেশি করি, মনোযোগ দিয়ে করি। কারণ আর্কিটেকচার খুবই কঠিন একটা প্রফেশন। আসলে এটা আপনি এমন না তো, পেইন্টিং তো না যে আপনি ছবি আঁকলেন, পছন্দ হলো না ফেলে দিলেন। আমি কিন্তু অন্যের টাকায় করি। একটা প্রজেক্ট মনে করেন মালয়েশিয়াতে আমরা করেছি, সরকারি প্রকল্প, বিশাল অঙ্ক, প্রায় 93 মিলিয়ন রিঙ্গিত, মানে ধর অলমোস্ট 40 মিলিয়ন US ডলারের একটা প্রজেক্ট। আই এম দি প্রিন্সিপাল আর চিফ আর্কিটেক্ট। আমি তো এমন কিছু করতে পারি না যে টাকাটা ধ্বংস হবে, ওখানে কাজ ভূমিকম্পে পড়ে গেল, টাকা নষ্ট হলো, ব্যবহার হলো না ঠিক মতো, দেখতে পচা হলো, ভাড়া হয় না। সো এত কমপ্লিকেটেড এগুলো আসলে আমার অ্যাকাউন্টেবিলিটি সিরিয়াস লেভেলের হয় আপনার। তো সেই কারণে না আমি সবসময় খুব খুব পার্টিকুলার আর কি, যে না আমি একটা করতে গিয়ে একটা কিছু একটা দুর্ঘটনা ঘটালাম,
আর এখানে 1000 কোটি টাকার প্রজেক্ট নষ্ট হয়ে গেল, তো দরকার কি, আমি না অ্যাডভেঞ্চার না করলাম, ও করলো, আমি পাশে বসে দেখলাম। ইঞ্জিনিয়ারিং এ ভর্তি করানো হলো এবং আপনি যেটি বলছিলেন যে বরাবরই রেজাল্ট খারাপ, টার্গেট যেহেতু আমার ছবি আঁকা, কিন্তু ওটা আপনি খুঁজে পাচ্ছিলেন না। সেই দিক থেকে আসলে কখন মনোনিবেশ করলেন যে না আমাকে একটু সিরিয়াস হতে হবে, এই স্থাপত্য পেশায় নিজেকে আসলে জড়ানো নিজের দিক থেকে? ওই যে বললাম না, ছোটবেলা থেকে আমি সবকিছুতেই একটু সিরিয়াস, ছবি আঁকাতে সিরিয়াস, যেটাতে যাই এটা সিরিয়াস থাকি, থাকলে তার হয় না, পারি না। তো আর্কিটেকচারে সিরিয়াস হওয়ার চেষ্টা করেছি, কিন্তু পারছিলাম না। হ্যাঁ, মোটামুটি পাস করি, খারাপ রেজাল্ট হয়, আবার কোনো রকম টেনে টুনে আরেক ক্লাসে যাই। এমনকি সেকেন্ড ইয়ারে আমার মনে আছে, আমার কোনো একজন শিক্ষক এখনো আছেন, উনি শুনলে হাসেন। উনি আমাকে বললেন যে তোমার ড্রয়িং, মানে ইংরেজিতে বলছিলেন যে তোমার ড্রয়িং এর দিকে তাকিয়ে মনে হচ্ছে আই ক্যান গ্রেড ইউ, ইউ আর বিলো 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 দ্য ফেইলিং গ্রেড, মানে ফেইল গ্রেড পাওয়ার যোগ্যতা আমার নাই। তো উনি, আমি খুবই হতাশ হয়েছিলাম। তো এরকম কিন্তু থার্ড ইয়ার পর্যন্ত আমার খুবই কষ্ট হয়েছে। ফোর্থ ইয়ারে গিয়ে আমি লাইব্রেরিতে যাওয়া শুরু করেছি, ডেসপারেটলি আমি বই পড়তাম, তাবৎ লাইব্রেরি বই ঘাটা শুরু করেছি, কোথায় কি হচ্ছে দুনিয়াতে। তখন অনেক কম জিনিস আসে আমাদের দেশে। স্যার, এর পেছনে একটা ব্যাক স্টোরি রয়েছে, আপনার এক বন্ধুর গল্প। কারণ বন্ধুকেও বোধহয় এরকম কেউ কথা শুনিয়েছিল, তারপর আপনি তার দ্বারা অনুপ্রাণিত। ও না, ওইটা অস্ট্রেলিয়াতে, যে স্কলারশিপটা দেওয়া হচ্ছে এটা অস্ট্রেলিয়াতে। ওই বন্ধুকে মানে কোর্টে নিয়ে যাওয়া হবে, যেহেতু সে নিজেকে স্থপতি বলে দাবি করেছে অস্ট্রেলিয়াতে। তাকে চিঠি দিয়েছি ইনস্টিটিউট, যে তুমি তো পাশ করলে আর্কিটেক্ট হওয়া যায় না, তুমি কেন বললে আর্কিটেক্ট নিজেকে। ওদের সাথে আইন অনেক কঠিন। শুনে খুব মন খারাপ লাগলো, আমিও তো পাশ করেছি ওর সাথেই, আমি কি বলতে পারবো না আর্কিটেক্ট? অফকোর্স নিয়ম আছে, আবার রেজিস্ট্রেশন করতে হবে ডাক্তারদের মতো। ও সেটা করেনি, সে আজও করে নেই। কিন্তু দেখেন ওই দেশে আমার নামে স্কলারশিপ আছে দুটো, একটা দিয়েছিলাম, ওরা জোর করে কান্নাকাটি করে দুটো নিয়েছে, বলছে না তুমি দুটো দাও। তো আমার নামে স্কলারশিপ দেয়, আমাকে কিন্তু বলে না কোর্টে নিয়ে যাবো, আর্কিটেক্ট কেন তুমি। সো এটা একটা জিদের ফসল কিন্তু আমার। তো আমি আমরা সেই গল্প শুনবো, আমরা একটু ওই গল্পটা জানতে চাই। তো ওই থার্ড ইয়ার থেকে যখন ফোর্থ ইয়ার আমি বইপত্র শুরু করলাম, তখন আমার একটা চেঞ্জ আসা শুরু করলো। কিন্তু চেঞ্জ আসলেও টিচাররা যে আমাকে খুব ভালো অ্যাকসেপ্ট করেছিলেন তা না। আমি বরাবরই বকা খেতাম, আমি থিসিস আমাদেরকে 0 দেওয়া হলো, আমাদেরকে যে দেওয়া হলো সবাইকেই। তো খুব খারাপ অবস্থায় পাস করেছি। আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে এখনকার সময়ের সঙ্গে বিষয়টা অনেক বেশি প্রাসঙ্গিক। সেটা হচ্ছে এই যে আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার পর্যন্ত আপনার যে খারাপ রেজাল্ট এবং টিচারদের যে কি বলবো যে অ্যাটিটিউডটা ছিল আপনার সঙ্গে, এটাতে তো আপনার মানে ডিমোটিভেটেড হওয়ার কথা। অনেকেই হয়েছে, আর্কিটেক্টদের মধ্যে অনেকেই সেটা হয়ে থাকে। এবং আর্কিটেকচার জিনিসটা এত যে মানে এত কঠিন, আর্কিটেক্ট কিন্তু অনেক বড়লোক হয় না, পয়সা আয় করতে পারে না, কিন্তু ওদের যদি এই প্যাশনটাও না থাকে, আবেগটা না থাকে, যেটা আমি আর্কিটেক্টই হবে, গায়কদের মতো বা মুভিতে যারা করে অনেক ফেল মারে, অনেক টাকা আয় করে না, তারপরে কিন্তু জীবন দিয়ে দেয়। তো আর্কিটেক্টরা কিন্তু ওই রকমই। তো টিচারদের আমি মনে করি এখন, ইয়েস, টিচার যারা হবেন তাদের কিন্তু ওই জায়গাটা বুঝতে হবে, যে মোটিভেট করতে হবে। আমি লাকিলি ডিমোটিভেটেড হইনি, এবং মনে করেছি ঠিক আছে আমি ছবি তো আঁকতে পারি, আমি চালিয়ে যাব। এবং আমার মনে আছে আমি নিউ ইয়র্কে একটা এক্সিবিশন করেছিলাম 98-এ, পাস করেছি 90-তে, 98-এ নিউ ইয়র্কে এক্সিবিশন করি একক, যেখানে আর্কিটেকচার পেন্টিং দুটাই ছিল। কিন্তু ফিরে আসার সময় আমি টের পাই যে আমি এই হচ্ছে ফেইলিয়ার, ওই কেউ পাত্তা দেয়নি এক্সিবিশন, সলো এক্সিবিশন অনেক বড় জায়গায়। কিন্তু ওরা বলেছে আমাকে, তোমরা তো গরিব দেশের লোক, তোমরা শিখছো, ঠিক আছে করো, পারবে। টের পেলাম যে আসলে আমরা যা করছি, যা শিখছি, সেটা আমাদের কাজের না। আমরা ইউরোপিয়ান, ওয়েস্টার্ন বা আমেরিকান স্টাইল শিখছি, যেটা আমাদের দেশে কোনো কাজ আসবে না। যে কারণে আমি ফেরত আসার সময় আমি লিখতাম, আমি এখনো লিখি, আমি লিখেছি আই এম কামিং ব্যাক হোম উইথ হোপ অ্যান্ড ফ্রাস্ট্রেশন। আশা নিয়ে আসছি, আবার হতাশা নিয়ে আসছি। কারণ আমি যদি আমার দেশকে না বুঝি এরপরে, তাহলে আমার হতাশা কন্টিনিউ করবে। আর যদি দেশকে বুঝি, তাহলে হোপ। এই যে আমার মুখটা আমি ওয়েস্ট থেকে ইস্টে ফেরালাম, তখনই কিন্তু আমি 98-এ আমার মুখটা আমি ফেরালাম নিজের দেশের দিকে, ইস্টের দিকে। দেন আমার চেঞ্জ সারা পৃথিবী দেখলো, যে আমি যে গ্রিন আর্কিটেকচার করি এখন, এটা কিন্তু শুরু হয়েছে তখনই 98-এ, 2000-এর দিকে, তার আগে না। আচ্ছা, তার আগে প্রথম কাজ যদি আমরা বলি যে লালবাগে নিজেদের বাড়িটা করা, জি, আচ্ছা, সেটা নিয়েও যদি একটু শুনি, যে
নিশ্চয়ই আপনি তখন থেকে আসলে গ্রিনটাকে নিজের মধ্যে ধারণ করেছেন। ওই যে ছবি আঁকতাম বলে একটা সুবিধা ছিল যে গ্রিন ছাড়া মনে হতো গ্রামে যেতাম, পানি, গাছের ছায়া, সবুজ, আমি বাড়ি বানাচ্ছি ওটা নেই, তো আমার কাছে মনে হতো অভাবটা আমি খুব ফিল করতাম। সেই কারণে না বুঝেই আমার মার চাহিদা, বাগান থাকতে হবে বাসায়, উঠান থাকতে হবে বাসায়, রোদ আসতে হবে বাসায়, এগুলো মায়ের চাহিদা এবং আমাদের স্মৃতি বাসার যে ছিল সেটা মিলিয়ে এটা করেছিলাম, যার মধ্যে ধরেন ম্যাচুরিটি বলেন বা অন্য কিছু কম ছিল, নলেজ হয়তো কম ছিল, কিন্তু এই জিনিসটা যখন 98 আমি একদমই নিউ কনসেপ্ট। বাংলাদেশের ইতিহাসে প্রথম গার্ডেন হলো দোতলাতে, মাটি ফেলে, মার জন্য, মা চেয়েছে। হ্যাঁ, তো ওইটা পরবর্তীতে নলেজ দিয়ে আমি কিন্তু আস্তে আস্তে 20 তলা 30 তলাতে অস্ট্রেলিয়ায় ডিজাইন করেছি একটা, এটা এখনো হয়নি, 83 তলা বিল্ডিং, প্রত্যেকটা তলাই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, মানে প্রত্যেক তলাতে আপনি থাকবেন আর মনে হবে আপনি মাটিতে বসে আছেন। এই যে আইডিয়া এভরি ফ্লোর ইজ গ্রাউন্ড ফ্লোর, এই ধরনের নতুন নতুন আইডিয়া আমি দেওয়া শুরু করেছি। ঘরের মধ্যে, বাসার মধ্যে গোসা ঘর থাকতে হবে, বাতাসের ঘর থাকতে হবে, পানির ঘর থাকতে হবে, আপনার এই ধরনের অনেক আইডিয়া দেওয়া শুরু করেছি। বৃষ্টির ঘর থাকতে হবে, কারণ ওই যে ফেরত এসে ভাবলাম বাংলাদেশ কোথায়, আমার কাছে তো বাংলাদেশে বৃষ্টি ঘর থাকলে বাংলাদেশ, গোসা ঘর থাকতে হবে, গোসা হলে গিয়ে বসে থাকবো, আমরা ইমোশনাল মানুষ। এই ধরনের অদ্ভুত অদ্ভুত জিনিস যেগুলো ইতিহাসে আমাদের দেশে ছিল, ওগুলো নিয়ে এসে আমি জড়ো করে 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 একটা জায়গা তৈরি করা শুরু করছি, বাড়ি হোক বা অফিস হোক, যেটাই হোক। চমৎকার, এইসব নিয়ে কাজ করছিলাম তখন। ম্যাম, আপনার জন্য কি গোসা ঘর করা হয়েছে? না, আমার জন্য গোসা ঘর করা হয়নি। আমি একদমই গোসা টোসা করি না, আমার মনে হয় খুব সময় নষ্ট। একদম ঠিক, কারণ আপনি যেটি বলছিলেন যে একটাই জীবন, ছোট্ট একটা জীবন, অনেক কিছু করতে হয়েছে। আমি সবসময় ক্যালকুলেট করি যে এটাকে নষ্ট করা যাবে না, মন খারাপ করে কান্নাকাটি করে এটা সময় নষ্ট। চমৎকার। ম্যাম, আপনি তো ছোটবেলা থেকে অনেক কিছু করতেন, তবে একটু যখন বড় হয়ে উঠছিলেন আপনি খুব স্টুডিয়াস ছিলেন, কি ভেবেছিলেন আপনি বড় হয়ে কি হবেন? পরিবার তো চেয়েছিল হয় ডাক্তার কিংবা টিচার হন। রাইট, আমার তো সবসময় অনেক কিছু হতে ইচ্ছা করে এবং মনে হতো যে আমি যদি জীবনে একটা কিছু হই তাহলে যে আরো অন্যান্য নানান প্রফেশন নিয়ে আমার এত আগ্রহ, সেইগুলা যে হব না, তো আসলে কোনটা ছেড়ে কোনটা, সেগুলা নিয়ে অনেক কনফিউশন ছিল। তারপর আমার ভাই একবার ওই যে মিলিটারি ডিফেন্সে যাওয়ার জন্য যে আইএসএসবি পরীক্ষা দেয়, সেটা দেওয়ার সময় আমিও তার সঙ্গে সঙ্গে জয়েন করলাম, ওগুলো ট্রেনিং করলাম, তারপরে এক্সামগুলো দিতে থাকলাম, সবগুলাতেই উত্তীর্ণ হলাম। তো লাস্ট যেটা ছিল ওদের এখানে গিয়ে যে 3 দিনের একটা কোর্স, তো সেইটার বেলায় আমার মনে হলো যে না, আমি আসলে সৌন্দর্যের সঙ্গে বা ক্রিয়েশনের সঙ্গে থাকতে চাই। তো তারপরেই আমার মনে হলো যে যেহেতু আমি ছোট থেকে আঁকাকেও করতাম এবং অনেক পুরস্কার পেতাম সেজন্য, তো এবং পরে যেহেতু আমার ভাইয়ের সঙ্গে গিয়ে আমি দেখলাম ওই যে আর্কিটেকচার এই মডেলগুলো, তো তখনই আমার মনে হলো যে আমি সৃষ্টির সাথে থাকতে চাই। তো তার পরবর্তীতে যখন আমি মাস্টার্স পড়াশোনা করি এবং আমার সাবজেক্টটা ছিল সাস্টেইনেবল আর্কিটেকচার, সেখান থেকেই আসলে আমি আমার মেইন রুটটা খুঁজে পেয়েছি যে আমি কিভাবে আমার নিজের দর্শনের সাথে আমার কাজের সম্পৃক্ততা করতে পারি। যেমন আগে সব সময় চিন্তা করা হতো আপনার আর্কিটেকচার দেখে অনেক মনুমেন্টাল ধাঁচের যেসব আর্কিটেকচার, সেগুলাকে কিন্তু আমরা বা ওইসব আর্কিটেকচার যারা যেসব আর্কিটেক্ট ডিজাইন করতো তাদেরকে আমরা মাস্টার আর্কিটেক্ট বলে ওদেরকে ওইভাবে সম্মান দিয়ে ওদের কাজ স্টাডি করে করতাম। কিন্তু এখন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটা অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। এখন কিন্তু আপনার বিল্ডিং দেখতে ভালো, সেটার থেকে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা নেচারের সঙ্গে রাইটলি বিহেভ করে নাকি, সেটা পরিবেশ বান্ধব নাকি, আমি একটা স্থাপনা তৈরির মাধ্যমে কি পরিবেশটা ধ্বংস করলাম নাকি পরিবেশকে আমি উল্টা কিছু আমার স্থাপনার মাধ্যমে দিলাম। যেমন আমার চিন্তা হচ্ছে গিয়ে আমরা সব সময় ভাবতে ভালোবাসি যে আমরা নেচারের, প্রকৃতির সব থেকে শ্রেষ্ঠ জীব, কিন্তু এখনকার আমরা আর এভাবে ভাবি না। আমরা মনে করি যে আমরা প্রকৃতির অংশ, প্রকৃতিতে আরো যেসব প্রাণী আছে, জীবজন্তু, কীটপতঙ্গ, ওরা সবাই প্রকৃতিতে যেভাবে একটা সাইকেলে থাকে একটা সময়সীমার মধ্যে, আমরাও সেভাবে থাকি। আমরাও একটা প্রসেস, আমাদের এই মাদার আর্থের জন্য একটা রিসাইক্লিং প্রসেস।
তো আমরা যে নিজেদেরকে অনেক বড় মনে করি অনেক সময়, আবার সেটা আমাদের কাজে প্রতিফলন ঘটাতে চাই। আমরা দেখাতে চাই যে দেখো কত গ্র্যান্ড একটা আর্কিটেকচার আমি উপহার দিলাম, কিন্তু সেটা আসলে কি আমার পরিবেশকে সাহায্য করছে নাকি ধ্বংস করছে? এই কোশ্চেনটা এখন আমরা সবসময় তুমি করি। বলো না যে ইগোইস্টিক না, আমাদের ইগো থাকে না, আমাদের দালান কোঠা বিরাট করে বানিয়ে দেখাতে চাই, দেখো আমরা কত আমরা বিরাট, কিন্তু নিজেদের ইগোটাকেই প্রকাশ করি। এখন ওরা বলছে না ইগো না, ইকোইস্টিক হতে হবে, ইকোলজি, ইগো থেকে ইকোতে আসতে হবে। তা আমাদের টার্ম এখন এইটাই, ইগো টু ইকো। চমৎকার। এবং এটি আসলে এখনকার সবার শেখা উচিত, এই প্রজন্ম শেখা উচিত, যেটা স্যারও বলছিলেন যে এখন অস্ট্রেলিয়া একটি 83 তলা বাড়ি করছেন, যেটা প্রতিটি ফ্লোরে গ্রাউন্ড ফ্লোর, এবং গ্রাউন্ড ফ্লোর মানে হচ্ছে প্রতিটা ফ্লোরে আমার মনে হবে আমি মাটির কাছাকাছি। হ্যাঁ, মানে আমি বলি খুব সিম্পলি, আপনাকে যদি বলা হয় যে আপনি 100 তলার উপর গিয়ে থাকেন, হ্যাঁ, আপনি কি কি হারাবেন? আপনি মাটি হারাবেন, আপনি গাছ হারাবেন, আপনি হয়তো বা মানে প্রজাপতি অত উপরে যাবে না, পাখিও হয়তো অত উপরে যাবে না, পাখির একটা লিমিট আছে কিন্তু ওরার, ও অত উপরে যাবে না। তো আপনি পাখি, গাছ, মাটি, পানি হয়তো নিয়ে যেতে পারেন, বা বৃষ্টির পানি, অনেক কিছু হারাবেন আপনি। তা আমি ফিলসফিক্যালি বলি, সেন্ড মি উইথ অল মাই বিলঙ্গিংস, আমার যা প্রাপ্য আমাকে দিয়ে পাঠাও 100 তলায়, আমার মাটি দাও, গাছ দাও, পাখি দাও, প্রজাপতি দিয়ে আমাকে পাঠিয়ে দাও যেখানে আমি যাব, আমাকে একা পাঠিও না। তা আমরা যদি এই কাজটা করি, উপরে পাঠিয়ে দিই, এখানে পারি যেখানে কিছু নাই প্রকৃতি, ওই মানুষ তো, বাচ্চাটা তো মানুষ হবে না, ও তো আপনার মানে সঠিকভাবে তৈরি হবে না, মানসিকভাবে বিকৃত হয়ে যাবে। তো এইসব কিন্তু ভাববার সময় এসছে আপনার এখন। স্থাপত্য মানে খালি ডিজাইন না, স্থাপত্য মানে বাড়ি ঘরের, আমি কোনো বড় লোকের সার্ভেন্ট না যে বড় লোকের বাড়ি বানিয়ে দিব, আমি ডিজাইন করে দিব না, আমি জনগণের সার্ভেন্ট হতে চাই, প্রকৃতির সার্ভেন্ট হতে চাই, এবং জনগণের সার্ভেন্ট হতে চাই, তাদেরকে সার্ভ করতে চাই। বড় লোকদের শুধু সার্ভ করব, বড় লোকদের তো করি আমরা, করব না কেন, আমি আপত্তি করছি না, কিন্তু শুধু বড় লোকের বাড়ি বানায় আর্কিটেক্ট, এরকম একটা ভাবনা আছে না মানুষের, এটাই ভুল। স্থাপত্য চর্চায় এই জায়গাটাই বোঝানো হয় না, পড়ানো হয় না, বোঝানো হয় না, শেখানো হয় না। আপনি যেটা বলছিলেন যে মাস্টার্সে পড়বার সময় আপনার দেশ নিয়ে কিংবা স্থাপত্যবিদ্যা নিয়ে আরো বেশি করে কাজ করবার আগ্রহ হয়, সেই সময় কি আপনি রফিক আজম স্যারের নাম জানতেন, কিংবা অবশ্যই জানতেন, বই পড়েছিলেন, কিংবা তার সম্পর্কে প্রথম কি জেনেছিলেন? তার সম্পর্কে প্রথম জানাটা এত ইন্টারেস্টিং, তখন আমি স্টুডেন্ট ছিলাম এবং ফার্স্ট ইয়ারে যখন পড়তাম, তখন আর্কিটেকচারের একটা টার্ম আছে আমলা কামলা। তো যারা সিনিয়র তারা হচ্ছে আমলা, ওদের ছোট ছোট অনেক কিছু মডেল মেকিং বা কাজ সেগুলো জুনিয়ররা করে দেয়, হ্যাঁ, ওরা হচ্ছে কামলা খাটে। তো এই আমার আমলা ছিল বুয়েটের সাবরিনা আপা। তো উনি আমাকে ইনভাইট করলো, ওদের বুয়েটে গ্র্যান্ড জুরি হচ্ছে, সেখানে যেন আমি দেখতে যাই। তো আমি যখন দেখতে গেলাম, তখন তো একদম ফার্স্ট ইয়ারে পড়ি, রফিক আজমকে তখনও চিনি না। তো ওকে আমি দেখলাম যে কালো জামা, কালো প্যান্ট, কালো বেল্ট, কালো ঘড়ি, মানে এত সিগনিফিকেন্ট, কালো চশমা, কালো জুতা। তারপর আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপু উনি কে, ওনার নাম কি? তো উনি আমাকে একদম এভাবে বলল, তুমি রফিক আজমকে চেনো না আর আর্কিটেকচার পড়তে আসো? তো তখনও তো আসলে কিছুই জানি না যে এই ম্যান ইন ব্ল্যাকটা কে। হ্যাঁ, ম্যান ইন ব্ল্যাকটা কে। তারপর এই যে তার সঙ্গে যে এত বছর পাশে বসে থাকার সৌভাগ্য হবে, এটা আমি পরে শুনেছি ওর কাছ থেকে। তারপরে অনেক বছর আমাদের আসলে যোগাযোগ হয়নি। হ্যাঁ, অনেক বছর। কিন্তু স্যার আপনি প্রথম কবে নোটিস করেছিলেন? ও আসলে 5th না 3rd ইয়ারের দিকে, আমি ওদের ইউনিভার্সিটিতে আবার জুরিতে যেতাম, তো তখন যাওয়ার পরে দেখলাম যে ও এসে কথা বলছে, আবার আমার জন্য একটা চকলেট নাকি ছিল, ওটা খেয়ে ফেলেছে। আমি অনেকক্ষণ, আমাকে সবাই তো ঘিরে ধরে, মানে যা হোক, আমি আর্কিটেকচার সমাজে তো একটুখানি পরিচিতি আছে আমার, যেখানেই যাই, বিদেশে গেলেও ঘিরে ধরে লোকজন, ছবি তোলে। তো আমাকে সুযোগ পাইনি আর কি, তো চকলেটটা নাকি গলে গেছে, তা আমার মনে আছে কথাটা। ওই গল্পটা স্যার পরে শুনেছেন আপনি? হ্যাঁ, ও বলেছে যে আমার হাতে চকলেট ছিল, পরে গলে যাচ্ছে, খেয়ে ফেলেছি নিজেই, তো আপনাকে দিতে পারিনি। এটা আমার মনে আছে, এই জন্য ওর চেহারাটা তখনও মনে ছিল। তো পরে ও আর কি আস্তে আস্তে ফোন টোন করে যে আমি একটু দেখাতে চাই কাজ দেখাতে অফিসে আসতো। তো এই থেকে আস্তে আস্তে ওর মধ্যে খুঁজে পেলাম। আমি একটা জিনিস
খুঁজছিলাম মনে মনে, আসলে আই ওয়াজ স্ট্রাগলিং ইনফ্যাক্ট। তো ওখান থেকে খুঁজে পেয়েছি যে এই মানুষটা একটু সহজ সরল। ও যেমন গত 10 বছরে কিন্তু ইনফ্যাক্ট আমাদের ঝগড়াঝাটি খুবই হয় না, ইনফ্যাক্ট ওই হলে হয়তো আমি একটু ইমোশনাল, চুপ করে বসে থাকি, এই কাজ টাজ করি, কথা বলি না। ও হয়তো একটু পরে, ও যখন বলে না ফিলোসফিক্যালি, সে বলে যে সময় নষ্ট। আমাকে প্রথম ও বললো, এই যে তুমি রাগ করে আছো না 2 ঘন্টা ধরে, এই যে 2 ঘন্টাই নষ্ট হয়ে গেল। এই সময়টা কিন্তু আমরা মজা করতে পারতাম, কত কিছু করতে পারতাম, বেড়াতে যেতে পারতাম। এই তখন থেকে আস্তে আস্তে আমিও ভাবলাম যে না, একদিন রাগ করে থাকা মানে পুরোটাই নষ্ট। তারপর আমি মাঝে মাঝে করি, ও করে কম। তো এইরকম একটা মানুষ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, যদিও আমি টিপিক্যালি ভাবি না যে আমার চা কোথায়, আমার নাস্তা কোথায়। অনেক ছেলে ভাবে, আমার মাথায় আসে না যে আমি কেন, আমি তো নিজেই করতে পারি, অথবা মানুষ আছে হেল্প করে আমাদেরকে। ও কিন্তু ওর মতো থাকে, কিন্তু খুবই দারুণভাবে সে কিন্তু সবকিছু আমাদেরকে গুছিয়ে রাখে। এটা ওয়ান্ডারফুল, আসলে আমি লাকি। অবশ্যই আপনারা দুজনেই লাকি। তবে একটা ব্যাপার বুঝতে পারছি যে সেই গলে যাওয়া চকলেটটার থার্স্টি থেকেই আসলে, তৃষ্ণা থেকেই আসলে পরবর্তী হ্যাঁ, ওই গল্পটা আমার খুব ভালো লেগেছিল যে একজন ওয়েট করছে, চকলেট গলে যাচ্ছে। আমি তো ওর থেকে একটু বয়স যদিও বড়, কিন্তু মনে ওই ভালো লাগাটা থাকে যে চকলেট নিয়ে বসেছে আমার জন্য। আমি তখন চকলেট নাও খেতে পারি, হ্যাঁ, কিন্তু এই ভাবনাটাই তো অনেক সুন্দর। অবশ্যই। স্যার, আপনি বোর্ড থেকে পাস করেছিলেন? ভেরি মাচ। বোর্ড থেকে পাস করেছিলেন কবে? 90 সালে, 89 সালে আমরা বেরিয়েছি। 90 আমরা অফিস করেছিলাম একটা, ওটা টেকেনি 7 বছর, 5 বছর পর আমি নিজে অফিস করেছি। 77 না, আমার অফিসের নাম 77, একজন স্থাপতিক নামে 4 বন্ধু, শেখা হয়েছে, বন্ধুদের সঙ্গে কাজ করেছি, এই আর কি। তো 95 থেকে আমি একা কাজ করছি, এখন ওরা পার্টনার হয়েছে আমার। আচ্ছা, এখন আমি ছেড়ে দিতে চাচ্ছি যে ওরা করুক। পার্টনার হিসেবে তাকে কেমন দেখেছেন? ও খুবই আরাম আয়েশের মানুষ একটা। হ্যাঁ, ওর মধ্যে কোনো আমার মতো ইয়ে নাই যে এটা করতেই হবে, এটা ভুল হলে অনেক ক্ষতি হবে। ওর কাছে হলো যে হলে হলো, সহজ জীবন, হ্যাঁ, না হলে হবে না, বাদ। তো এইটা ভালো লাগে আমার, কিন্তু আমি ওইটা করতে পারি না। যে আমি যদি বলি ভালো লাগে না, বাদ, তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে। যেমন ওল্ড টাউনে কাজ করি যখন, শত হাজার হাজার পলিটিশিয়ান, একাডেমিশিয়ান অথবা লোকাল লোকজনের সঙ্গে যুদ্ধ, একেবারে ধরেন এই যুদ্ধের মধ্যে আমাকে নেগোশিয়েট করতে হয়। সেই জায়গায় আমি বলতে পারি না যে হলো হলো, না হলে না হলো। তখন ওখানে মাদকের আড্ডা হচ্ছে, ওখানে মারামারি হচ্ছে, মনে করেন গোলাগুলি হয়ে যাচ্ছে আপনার। ওইসব জায়গায় কিন্তু আমাকে ডিল করতে হয় অনেক বেশি। সো আই এম ভেরি সিরিয়াস। আর ও হচ্ছে গিয়ে কিন্তু আমার সিরিয়াসের মাঝখানে দারুণ একটা ফ্লেভার, দারুণ একটা আরামের একটা জায়গা আপনার। সেটা একদম ভালো, কি বলো সাকি, মানে একজন আরেকজনের অসম্পূর্ণতা পূরণ করে দেয়, অপোজিট অ্যাট্রাক্টস আসলে একজন আরেকজনের জায়গায় আসলে নিঃশ্বাস নেবার একটা জায়গা বলা যায়। স্যার যেটি বলছিলেন যে স্থাপত্য পেশাটা এক ধরনের আসলে ফুল রেসপন্সিবিলিটি, না, মানে পুরো দায়িত্বটা চলে আসে, এবং এখানে ভুল করার কোনো অপশন নাই। এখানে টাকা পয়সার একটা ব্যাপার থাকে, এনভায়রনমেন্ট বা বিল্ডিংটা আসলে থাকবে কিনা, স্টেবল আনস্টেবলের বিষয়গুলো, সেই দিক থেকে আসলে কখনো কি মনে হয়নি যে আসলে খুব রিস্কি? ভীষণ রিস্কি। আপনার এখনো আমি যখন সাইন করি ডকুমেন্টগুলো, যেগুলো দিয়ে নির্মাণ হয়, এগুলো তো লিগ্যাল ডকুমেন্ট, আমাকে সই করতে হয়। বিশ্বাস করেন, আমি কিন্তু মানে আমি যেহেতু মুসলিম, আমি রীতিমতো সূরা টুরা পড়ি যে হে ঈশ্বর, হে সৃষ্টিকর্তা, এই সিগনেচার যে করছি, কোথায় কি ভুল আছে আমি জানি না। যদি সেটা প্রকাশিত হয় বা এমন কিছু ঘটনা ঘটে যেটা ঠেকানো যাচ্ছে না, তাহলে তো সব দোষ আমাদের ঘাড়ে আসবে, আমার ঘাড়ে জেল হবে, আমার জরিমানা হবে আমার। সেটা যেন না হয়। হয়তো কোথাও ত্রুটি থাকতে পারে, সেটা হয় না, আপনি কোনোদিনই কিছু হয়নি, হতে পারে। তো এটা এখনো প্রার্থনা করি। সেরকম কি কোনো ঘটনার মুখোমুখি হতে হয়েছে? না, আমি না এত সিরিয়াস এসব বিষয়, যে ছোটখাটো যখন হওয়ার শুরু হয়েছে তখনই ধরেন গিয়ে তাড়াতাড়ি করে ধরেন ফাউন্ডেশন পড়ে যাচ্ছে নিচে, রাতারাতে সারা রাত থেকে ওখানে আপনার যা যা করতে হয়, প্রোটেকশন দেওয়ার, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, ওগুলো করেছি আমি। থানা পুলিশের অবস্থা হয়েছে, তারাও এসে দেখে বলেছে না স্যার, আপনি আপনার সুনাম বা আপনি যা করছেন আমরা জানি, সেটা আমরা আছি আপনার সাথে, দেখেন।
যখন ঠিক হয়ে গেছে আবার তখন সব ভুলে গেছে লোকে। তো এরকম কিন্তু ঘটতে দেইনি আমি কখনোই, অনেকবার এসছে সময় ঝামেলা হতে পারে। এটা একটা অন্যতম কারণ হচ্ছে যে প্রতিনিয়ত স্যার যেটি বলছিলেন যে কনসিয়াসনেস, না, আপনি সব সময় প্রিপেয়ার থাকতেন মানে আপনার কাজের ক্ষেত্রে, এবং সেই জায়গা থেকেই হয়তো এরকম কোনো ঘটনা কখনো ঘটেনি, ইনশাল্লাহ হয়তো ঘটবেও না। আপনার কাজের ক্ষেত্রে আমরা সবসময় যেটি দেখি যে লালনের একটা ভাব দর্শন কিংবা রবীন্দ্রনাথ, এই বিষয়গুলো কি মানে অনেক বেশি বই পড়ার চর্চায় এটা থেকে হতে পারে নাকি? আমি একটু জানতে চাই নাকি যে ছোটবেলায় আঁকা কি করতেন, প্রকৃত সান্নিধ্যে আপনি পেয়েছিলেন? স্থাপত্য, কোন স্থপতিকে দেখবেন না পৃথিবীতে যে 25 বছরের স্টার আর্কিটেক্ট হয়েছে বা খুব নাম করা, সম্ভব না। কারণ এটা না দীর্ঘদিন ধরে গবেষণা জ্ঞান অর্জন করতে 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 যেতে হয়, এবং ওই জ্ঞান যথেষ্ট নয়, জ্ঞানটাকে আবার কাজে লাগিয়ে বাস্তবে রূপান্তরিত করে মানুষকে উপহার দেওয়া, যে একটা কিছু বানিয়ে, সেটা মাঠ হোক, মিউজিয়াম হোক, বাড়ি হোক, অফিস হোক, আপনি যে আপনার কি মনে হয় দারুণ তো জায়গাটা, বারবার আসতে ইচ্ছা করে, রেস্টুরেন্টটাতে যেতে ইচ্ছা করে, খেতে। এগুলো কখন ঘটে? যখন ওই স্থপতি উনি এই পুরো ব্যাপারটাকে নখদর্পণে নিয়ে আসেন। আমরা যখন পড়াশোনা করি, যখন বিদেশে যাওয়া শুরু করেছি, তখন দেখলাম যে বিদেশিরা বিদেশি ফিলোসফারদের নিয়ে কথা বলে। ওরা যখন হেডেগারের কথা বলে, বা আপনার জাক ডারিরা অনেক বিখ্যাত বিখ্যাত, মানে আপনার প্লেটো, অ্যারিস্টটল নিয়ে কথা বলে। তা আমরা দেখলাম আমাদের তো কারো নামই নাই ওখানে, আর আমাদের ফিলোসফারদেরকে নিয়ে কোনো কাজও হয় না আসলে। তখন আমি বলা শুরু করি, আমাকে বিদেশে এমন হয়েছে, বাঙালিও বলেছে যে লালনের কথা বলো না লেকচারে তোমার, হ্যাঁ, যে কেউ চেনে না তো লালনকে। তা আমরা লালনের কথা চেনে না বলি তো বলবো, এবং উনি যা বলেছেন তা পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ কথা বলেছেন, এটা ইউরোপ বুঝতে পারিনি বহু বছর, ইউরোপ জানতোই না এই কথা উনি যেটা বলেছেন। তখন এটা বলতে বলতে তখন দেখলাম যে রবীন্দ্রনাথ এটা থেকে ইনফ্লুয়েন্স হয়েছেন মনে করেন। তখন রবীন্দ্রনাথকে টান দিলাম, জগদীশ চন্দ্র বসুকে টানলাম, উনি আবার অনেক জিনিস বলেছেন। তো আমার রিসার্চ এগুলো আসা শুরু করলো, এবং আমি কাজে ঢুকানো শুরু করলাম, এবং করে দেখানো শুরু করলাম, পৃথিবীর মানুষ দেখা শুরু করলো চারি, এটা তো সম্ভব করা। তো এইভাবে করে বাংলাদেশের স্থাপত্যের যে একটা দার্শনিকের যে প্ল্যাটফর্ম, এটা কিন্তু আমি বলতে পারি যে আমার হাতে অনেকখানি তৈরি হয়েছে, যেটা থেকে এখন অনেক স্থপতি অনেক দূর যাচ্ছে। বাহ ম্যাম, এবার আপনার কাছে একটু আসতে চাই। আপনি যখন পাশ করলেন, হ্যাঁ, আপনি প্রথম কোথায় জয়েন করেছিলেন? আমি আসলে পাশ করার আগে থেকেই রফিকের সঙ্গে কাজ করি, তো তারপর অল দ্য ওয়ে আসলে আমার জীবনের শুরু থেকেই রফিক আজমের সঙ্গেই কাজ করছি। সেটা আপনার জন্য অনেক বিশাল অভিজ্ঞতা। আমার জন্য বিশাল অভিজ্ঞতা, কারণ এটা আমি টের পাই যখন আমার সমসাময়িক অন্য স্থপতিদের সঙ্গে আমি কাজ করতে যাই, তখন ওই ডিফারেন্সটা আমি বুঝি। কারণ রফিকের কথা শুনেই বুঝতে পারছেন ওর ইন্টেন্সিটি অথবা ওর ইন্টিগ্রিটি, কনসিস্টেন্সি কাজের মধ্যে যেগুলো, সেগুলো আমি চাই বা না চাই, এগুলো কিন্তু চলে আসে, একটা ইনফ্লুয়েন্স থাকে। তো সে যেটা বললো সেটাও ঠিক। আমি যেমন রফিক যেমন সর্বক্ষেত্রে সিরিয়াস, আমি শুধুমাত্র আমার আসলে আয়ত্তের মধ্যে যেগুলো থাকে শুধুমাত্র সেগুলোর ব্যাপারেই সিরিয়াস। লাইক আমার মেয়ের ব্যাপারে আমি সিরিয়াস, আমি যে কাজটা করছি শুধুমাত্র ওই কাজটার ব্যাপারে আমি সিরিয়াস। আমার সবসময় মনে হয় যা আমার হাতের মধ্যে নাই, যা আমার আয়ত্তের মধ্যে নাই, ওইটা মানে ডিজার্ভ ফ্রিডম ফ্রম মাই মাইন্ড টু। মানে পৃথিবীর সব কিছু তো আমি কন্ট্রোল করতে পারবো না, তো সেটা নিয়ে আমি অস্থির না হয়ে যা আমার দায়িত্ব, যা আমার করা উচিত বা আমার না করলে যেটা ক্ষতি হবে, সেইগুলোর ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করি না। তো সেই জন্য দেখা যায় এই অনেক কিছুই আসলে রফিকের কাছ থেকে আমি শিখেছি, যেমন গিভ আপ না করা। হ্যাঁ, এই রফিক আজমের পর্যায়ে আসতে গিয়ে যে ধরনের জটিলতার মধ্যে দিয়ে বা স্ট্রাগলের মধ্যে দিয়ে একটা স্থপতিকে আসতে হয়, লাইক প্রত্যেকটা প্রফেশনই তো কঠিন, কিন্তু স্থাপত্য আমার কাছে মনে হয় খুবই জটিল সেই অর্থে অন্যান্য যেগুলো আর্টের মিডিয়া আছে, যেমন ধরেন ছবি আঁকা বা ফটোগ্রাফি বা ফিল্ম মেকিং, সব কিছুই আপনি চাইলে ইগনোর করতে পারেন হয়তো, কিন্তু এই বিল্ডিংটা ধরেন বানানো হলো, এইটার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, তো আমরা মনে করি প্রত্যেকটা বিল্ডিং মিনিমাম 100 বছরের জন্য বানানো হবে,
তোর মধ্যে ত্রুটি থাকা মানে এই বিল্ডিং যত মানুষ ব্যবহার করলো 100 বছর ধরে তত মানুষ সাফারিং এর মধ্যে দিয়ে গেল। আর যদি এটা প্রপারলি ডিজাইন করা হয় তাহলে ওই 100 বছরই ওরা এনজয় করলো। তার মানে রেসপন্সিবিলিটির জায়গাটা কিন্তু অনেক হাই এখানে। সেজন্য আপনার ইতেও থাকে আমাদের যদি কোনো ডিজাইনের ফল্ট হয় তাহলেও কিন্তু স্থপতিদের এরকম আছে যে আপনার 7 বছর পর্যন্ত জেল খাটতে হয়। একটা এক্সাম্পল দেই যে আপনার বাসা আপনি টেরও পাচ্ছেন না যে এটাতে প্রপার ভেন্টিলেশন হচ্ছে না। বাসাটা ওই জন্য কথা আছে না যে দক্ষিণমুখী বাসা স্বর্গবাস, উত্তর দুয়ারি সর্বনাশ, পূবে হাঁস পশ্চিমে বাস। খনার বচন, এক মহিলা যিনি বিখ্যাত মহিলা ছিলেন। তো এখন আপনি ওটা বোঝেন না, যেহেতু বাতাস উত্তর দিক থেকে আসে না, মনে করেন কোনো কারণে বাতাস ক্রস ভেন্টিলেশন, ওই বাসার বাচ্চারা কিন্তু বড় হতে দেখতে পাবেন ওর রেসপিরেটরি প্রবলেম, ওর এজমা হচ্ছে, ওর হাঁচি কাশি সারাক্ষণ লেগে আছে, আপনি ডাক্তারের কাছে দৌড়াচ্ছেন, ও বড়ই হয়েছে দুর্বল হয়ে গিয়ে তার শারীরিক, সে দেশের সম্পদ হবে না। সুতরাং ডিজাইনের মধ্যে দিয়ে কিন্তু আমরা প্রপার অক্সিজেন সাপ্লাই করা, তার মানসিক বিকাশের জন্য পাখি প্রজাপতি ফল এসে পেড়ে খাচ্ছে, পুরো ব্যাপারটা সিস্টেমটা সাজাতে পারি আমরা। আমরা ভুল করলে কিন্তু এই নগরায়নটা ভুল হবে। তখনই আপনি দেখবেন যে একটা দুর্বল জাতি তৈরি হচ্ছে, লিডারশিপ কোয়ালিটি নাই যাদের আপনার। হ্যাঁ, লিডারশিপ না থাকলে তো আপনি, আমরা বলি যে শিল্পের মাধ্যমগুলো একটার সঙ্গে আরেকটা অনেক বেশি ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু স্থাপত্য শিল্পের সঙ্গে আমার মনে হয় সব শিল্পেরই কিছু না কিছু যোগ সাজস রয়েছে। আপনার কথা থেকে এটা আমাদের মনে হয়েছে। আমরা যতদূর জানি যে আমাদের ম্যাম একটি ওয়ার্কশপও করান এই বিষয়ে এবং আরো অনেক বিষয়ের সাথে সম্পর্কযুক্ত, একটু শুনি বিস্তারিত। তো আমাদের অনেকের মধ্যে কাজ করে কি যে স্থাপত্য মানে শুধু ডিজাইন করা বা শুধু বিল্ডিংটা বানানো, কিন্তু আসলে একটা বিল্ডিং যেমন 100 বছরের জন্য যখন আমি তৈরি করব, মানে 100 বছর আগে আমি বিল্ডিংটা তৈরি করছি একটা ফাঁকা ল্যান্ডের মধ্যে, খালি একটা জমির মধ্যে, তো এর মধ্যে যত ধরনের চিন্তা করে এর মধ্যে অনেক জ্ঞানের দরকার হয়, যেটা শুধুমাত্র আসলে আমি ভালো ছবি আঁকতে পারি কি ভালো চিন্তা করতে পারি ডিজাইন, এটাই সব না। তো আমরা এর জন্য সবসময় মনে করি, রফিকের কাছ থেকেই ওটা আমার শেখা, যে স্থাপত্য আসলে সবগুলো মাধ্যমেরই একটা সমন্বয়। তো এর জন্য আমি প্রত্যেক মাসে একটা ওয়ার্কশপ করাই, যেটার মধ্যে থাকে স্থাপত্য এবং হয় আর্কিওলজি অথবা স্থাপত্য, আর্কিটেকচার অ্যান্ড অ্যানথ্রোপোলজি, আর্কিটেকচার অ্যান্ড ফিল্ম মেকিং, আর্কিটেকচার অ্যান্ড আইডিওলজি, আর্কিটেকচার অ্যান্ড ফটোগ্রাফি। তো আমি যারা ফটোগ্রাফি বা ফিল্ম মেকিং মানে যেই ক্ষেত্রে তার কাজে একটা অবস্থান তৈরি করেছেন তাদেরকে আমি ইনভাইট করি এবং তার সঙ্গে আমি কোলাবোরেশনে আর্কিটেকচার নিয়ে একটা ওয়ার্কশপ করাই। তো আমরা মনে করি যে এইগুলো স্টুডেন্টদের জন্য এবং ইয়াং আর্কিটেক্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র এক কেন্দ্রিক একটা চিন্তার থেকে অনেক ডাইমেনশনে চিন্তা করা। যেমন যে আর্কিটেক্ট শুধুমাত্র ডিজাইন কেন্দ্রিক ফোকাস করবে, তার স্থাপত্য ল্যাঙ্গুয়েজ যেরকম হবে, প্রকাশভঙ্গি যেমন হবে, আর যে সামগ্রিক বিষয় নিয়ে চিন্তা করবে তারপরে তার ডিজাইনে একটা লাইন টানলো, ওইটার ডিফারেন্স অনেক। এবং আগেও আমরা যেটা বলছিলাম যে এটার ইম্প্যাক্ট তো 100 বছরের, তার মানে আমাকে প্রত্যেকটা লাইন হতে হবে অনেক মিনিংফুল। এখানে তুমি একটা হিন্দু শাস্ত্র নিয়ে কথা বলো না? হ্যাঁ, যে আপনি যদি একজন গায়ককে দেখেন, আপনি বলতে পারেন উনি গায়ক, বোঝার কোনো অসুবিধা নেই যদি গান করেন। উনি নায়ক বা নায়িকা বা মনে করেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনি বোঝেন কিন্তু বলে উনি কি করেন মোটামুটি একটা ধারণা হয় না। স্থপতি বললে কিন্তু একটু ডিফিকাল্ট কারোর জন্য ধারণা করা, সাধারণ মানুষ উনি কি করেন মনে হয় বড় লোকের বাড়ি বানায়, এর বাইরে কিছু, তাই না? কিন্তু এইটাই ভুল। একজন আর্কিটেক্ট কিন্তু সবচেয়ে হিন্দু শাস্ত্রে লেখা আছে অনেক হাজার, মানে রামায়ণে, যে স্থপতি উনি হতে পারেন যিনি ওই কমিউনিটির সবচেয়ে জ্ঞানী লোক। কারণ আমাদের পাওয়ার স্ট্রেংথ হচ্ছে গিয়ে আমরা চিন্তা করতে পারি। ধরেন আমাকে এখন একটা এয়ারপোর্ট বানাতে হবে, অথবা আমাকে একটা খোলা মাঠ বানাতে হবে, অথবা একটা জায়গা দেখে বললাম এখানে কিছুই বানানো উচিত না, এই যে কথাটা বলবো আমি কিন্তু অনেক ক্যালকুলেশন করব, সামাজিকতা দেখব, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, আপনার এনভায়রনমেন্ট, আপনার মানে এভরিথিং, আর্ট,
সবকিছু দেখে আমি চিন্তা করে বলবো ফিজিক্স দেখবো, ম্যাথমেটিক্স দেখবো, তারপরে বলবো যে না এখানে কিছুই করা উচিত না। এই যে নির্মাণ করা মানেই তো স্থপতি না, কিন্তু না নির্মাণ করতে পারাটাও স্থাপত্য, যেখানে করা যাবে না আপনার। সেজন্য আমাদের জ্ঞান অর্জন করতে হয়, আমাদের সময় লাগে। এই জন্য অনেক বছর পর একজন স্থপতি হয়, 30, 40, 50 বছর প্র্যাকটিস করার পর। লাস্ট কয়েক বছর ধরে কিন্তু আমি আমার ক্লায়েন্টদেরকে রিকোয়েস্ট করি যে আপনার যদি দরকার না হয় তার থেকে বেশি 1 স্কয়ার ফিটও আপনি বেশি বানিয়েন না, কারণ সেইটাও একটা এনভায়রনমেন্টের উপর তার একটা ইম্প্যাক্ট আছে। আপনার যতটুকু দরকার আপনি অতটুকুই বানান, এর বেশি নয়। আপনার কথার সূত্র ধরে জালালউদ্দিন রুমির সেই লাইনটি মনে পড়ছে যে জ্ঞান সেটি না যেটি সবকিছু জানা, সবকিছু শেখা, জ্ঞান সেটি যেটি কি করতে হবে না, কি বর্জন করতে হবে, এক্স্যাক্টলি কি বাদ দিতে হবে আপনার, সেটা জানাটাও কিন্তু জ্ঞান আপনার। এখন আমাদের দেশে মনে করেন আমেরিকার মতো না, উল্টো। আমাদের দেশে সূর্য ধরেন দক্ষিণে হেলে পড়ে শীতকালে, অস্ট্রেলিয়া যেমন উল্টো, নর্থে হেলে পড়বে। আমাদের বাতাস আসে একটা দক্ষিণ পূব থেকে, দক্ষিণ পশ্চিম থেকে, বৃষ্টি সহকারে আসে। বাংলাদেশে আপনি জানেন কতটুকু পানি আসে বছরে? বাংলাদেশের জমির পরিমাণ হচ্ছে 1,44,000 45,000 রাফলি, এরকম স্কোয়ার কিলোমিটার এরিয়া না, কিন্তু আমরা পানি রিসিভ করি মোর দেন 2 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার এরিয়ার পানি। 2 মিলিয়ন স্কোয়ার উপর থেকে আপনার ওই যে গেঞ্জেস প্লেন, পাহাড় থেকে পানি যে নেমে আসে, এই পুরো পানিটা যে এরিয়ার পুরো বাংলাদেশের ভিতর দিয়ে যায়। সুতরাং আপনি যদি মনে করেন যে আপনার তো একটা জমিন আছে, এই ধারণাটাই ভুল। আমরা বারবার এই ভুলটা করে যাচ্ছি যে ধারণা করে আমাদের একটা জমিন আছে, না, আমাদের একটা পানির আধার আছে। এখন ওইখানে থাকতে গেলে আপনার অ্যাটিটিউড, আপনার অভ্যাস কিরকম হবে? আপনি তো নৌকা ভাববেন, আপনি ভাসমান জিনিস ভাববেন, ভাসমান শস্য ভাববেন, কিন্তু আপনি কি ভাবেন শহরে? খালি ব্রিজ বানাও, রাস্তা বানাও, গাড়ি আনো। উই আর মানে ফাইটিং এগেইনস্ট দ্য হোল নেচার, যে কারণে আমাদের শহর দেখেন ডুবে যাচ্ছে, মানে গাড়িতে ডুবে যাচ্ছে, আর নাহলে পানি আসলে পানিতে ডুবে যাচ্ছে। আমরা কিন্তু সাফারিংস এর মধ্যে আছি, বিকজ হোল ফিলসফি শুরুতেই আমরা ভুল জিনিস করেছি। আমরা ভেবেছি আমাদের একটা জমিন আছে শুকনা, না, আমাদের একটা পানির আধার আছে, এখানে আমরা বাস করি। আমরা মাছের মতো ভাবি না তো, কিন্তু ভাবা উচিত ছিল মাছের মতো, আমরা পানিতে বাস করি। স্যার, এই যে ভুলের কথা বললেন যে আমরা সাফার করছি, বা এই যে আমাদের অপরিকল্পিত নগরায়ন, এটা থেকে কি কোনোভাবে বের হওয়া সম্ভব, বা এটাকে ওই যে প্রথমে আসলে ভাবনার মধ্যে ঢুকতে হবে যে পানি হচ্ছে আমাদের সম্পদ, পানি হচ্ছে আমাদের চ্যালেঞ্জ, পানি হচ্ছে আমাদের সৌন্দর্য, আমরা একে নিয়েই থাকবো। তাহলে আমার ওই মানসিকতার মধ্যে আসতে হবে যে আমি আসলে ডাঙার মানুষ না, আমি জলের মাছের মতো জলের মানুষ আমি। তখন আমাদের প্রত্যেকটা কার্যকলাপ প্ল্যানিং হবে পানি ওরিয়েন্টেড। পানি কোথায় যাবে, পানি কোথায় থাকবে, কোথায় থেকে পার করে সমুদ্রে পাঠিয়ে দিব তাকে। এই মানে মাস্টার প্ল্যান বললে একটা ভুল বোঝা হয় কি, মাস্টার প্ল্যান একটা টেকনিক্যাল জিনিস, যে এখানে এত রাস্তা হবে, এখানে বাড়ি হবে, এখানে পানি হবে, এভাবে যে ভাগ করে টেকনিক্যাল অঙ্ক। একটা অঙ্ক দিয়ে জীবন চলে না, কিন্তু জীবন চলে স্বপ্ন দিয়ে। আপনি তো স্বপ্ন দেখেন না যে বড় হয়ে আমি এই হব, হয়তো হন না, কিন্তু স্বপ্ন তো বন্ধ হবে না। তো একটা শহর হবে পানির শহর, তার মানে তো এই না যে পুরো পানিতে ডুবে যাবে। যখন পানি চলে যাবে তখন রাস্তা হবে, বা ওখানে আপনার হাঁটা পথ হবে, গাছ হবে, আবার পানি আসলে কিছুক্ষণ আবার চলে যাবে 1 মাস পরে। এই যে ব্যাপারটা ভেবে এই স্বপ্নটাকে নিয়ে কাজ করা, এটা করে না বলে কিন্তু যে যার মতো যা খুশি বানাতে থাকে শহরে। তো ওই জায়গায় দার্শনিক ভাবে চিন্তা আমরা করি না। সেই জন্য একটা সমাজে আপনার দার্শনিক থাকে, প্লেটো ছিলেন, অ্যারিস্টটল ছিলেন, এরকম 1 লক্ষ লোকের নাম বলতে পারবেন না আপনি। আপনার সারা পৃথিবী খুঁজলে এক এক দেশে 1জন 2জনের নাম বলবেন। আমাদের হয়তো লালনের কথা বলবেন, হেডেগারের কথা বলবেন জার্মানিতে। তা আমাদের দার্শনিকের চর্চা নাই। পাকিস্তানিরা যাওয়ার সময় মেরে গেছে, যত জ্ঞানী লোক ছিল ভাবছে যেটা উঠতেই পারবে না, কারণ দার্শনিক থাকবে না তো মেরে ফেললে। তো এখন পড়াশোনা কি হচ্ছে, দার্শনিক তৈরি করার জন্য হয় না। তো ফলে আমাদের দার্শনিক যতদিন না তৈরি হবে, বা জ্ঞানী লোকের একটা ভান্ডার তৈরি না হবে, ততদিন কিন্তু দেখবেন আপনি এই জাতি উন্নত হবে না। কারণ প্রফেসর ইউনুস এসছেন, কিছু তো চেঞ্জ দেখতে পাচ্ছেন আপনি, বা যারা এসছেন তারা তো একটা গ্রুপ যারা জ্ঞানী লোক বলে আমরা মনে করি। ওইটা আর আগেরটা হাজার হাজার জিনিসের বছরের পার্থক্য না আপনার। তো ওই জায়গায় আমাদের না কাজ করতে হবে, আমাদের জ্ঞান চর্চা উন্নত করতে হবে, পড়াশোনা স্কুল থেকে ঠিক করতে হবে, এবং জ্ঞানী মানুষ বানাতে হবে। তাহলে এই শহরের অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। জি,
স্যার একদিনে তো একজন রফিক আজম তৈরি হয়নি। হ্যাঁ, আপনি যেটি বলছিলেন যে টেনে টুনে পাস হতো কিংবা ফেল করেছিলেন, থার্ড ইয়ারের পরে এসে আপনি লাইব্রেরিতে যাওয়া শুরু করলেন এবং তারপর পড়াশোনায় অনেক মনোযোগী হলেন। তারপরে কি হলো আসলে? তারপরে আসলে এই চর্চাটাই চলছিল আমার মনে আছে আমি 3 বার জীবনে লিটারারি কেঁদেছি, মানে একদম মানে একা একা বসে অনেকক্ষণ কেঁদেছি, বিকজ আই ওয়াজ ফিলিং সো হেল্পলেস। প্রথম আমি কেঁদেছি দুবাইয়ের জুমেরা বিচে বসে, যখন আমি প্রথম 2004 সালে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য সিলেক্ট হই। ওখানে যাওয়ার পর দেখলাম পৃথিবী অনেক পাল্টে গেছে, বড় বড় প্রজেক্ট আসছে, অনেক সুন্দর সুন্দর কথা হচ্ছে, যেখানে আমাদের কিছুই নাই। আমরা ছোট ছোট কাজ করি, অ্যাপার্টমেন্ট বানাই, তাও ক্লায়েন্ট শোনে না কথা, টাকা দেয় না, কাজ নাই আমাদের। হ্যাঁ, সেইটা আমার সিলেক্ট হয়েছে, অ্যাওয়ার্ড পাইনি। তখন কেঁদেছি বসে বসে, সবাই চলে গেছে রাত্রেবেলা, একা অন্ধকারে ভেবেছি যে আমাদের দিয়ে হবে না, আমরা কোথায় ভালো কাজ পাবো, আমাদের নলেজ নাই, ট্রেনিং নাই, টাকা নাই। তখনও বাংলাদেশ গরিব দেশ। তো ওই চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম, যেই প্রতিযোগিতায় 9 সালে আমি 3টা অ্যাওয়ার্ড পেয়েছি একসাথে, আমি উইনার হয়েছিলাম। এবং আপনার আরেকবার কেঁদেছি বার্লিনে, আমি রাত 3টা মানে 2টা-3টার দিকে আমি হাঁটছি বৃষ্টিতে, আরেকটা বন্ধু সহ, ওই এলাকার বন্ধু, বৃষ্টিতে ভিজছি আর কাঁদছি, ও টের পায় নাই। কেন, ইউরোপের যে অ্যাওয়ার্ড আমি পেয়েছি, সবচেয়ে বড় একটা অ্যাওয়ার্ড ইউরোপের, সেটা পেয়েছি লন্ডনে, বার্লিন আমি পাই নাই। বার্লিনে যা টের পেয়েছি পৃথিবী অনেক বড়, আমরা অনেক পিছিয়ে আছি, আমাদের দ্বারা হবে না। তা আমার খুব মন খারাপ হয়েছিল। আরেকবার লাস্ট কেঁদেছি আমি ওল্ড টাউনে, যখন আমি রসুলবাগ করতে গিয়েছি, পানিতে ভেসে নোংরা, ওখানে মারামারি গোলাগুলি হয়, আপনার ড্রাগ, ওই জায়গাটা উদ্ধার করতে গিয়ে আমি দেখলাম যে আমার দ্বারা সম্ভব না, এটা আর্কিটেক্টের কাজ না, আমি আর্কিটেক্ট, আমি কি সব পারবো? কিন্তু সবাই বলেছে যে আমরা তো কেউ কিছু পারবো না, আপনি করলে করেন, না হলে কিছু হবে না। তখন আমার মনে হয়েছে যে আমি না করলে আর হবে না। ওই ময়লা পানিতে দাঁড়িয়ে আমি একদিন কেঁদেছি, তা আমি কি করব? আমি কি পালিয়ে যাব? না, আমি করব কাজটা। আমি করেছি, কাজটা শেষ করেছি। ওই যে বলেন আমি জিত করি, ওই জায়গায় আমি কিন্তু গিভ আপ করার মানুষ না। খুব ভালো লাগে যে আপনারা দুজনে স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং শুধু স্বপ্ন দেখেই ক্ষান্ত হন না, আপনারা স্বপ্নকে পূরণ করতেও ভালোবাসেন জেদ করে। এবং কান্না সবসময় যে শুধুই কান্না নয়, কান্নার পরে আসলে হাসি সবার মুখে এনে দেওয়ার জন্য আপনি সেই চেষ্টাটি করেন। মানে আপনি বার্লিনে কেঁদেছিলেন, পরবর্তীতে আপনি দেশের জন্য পুরস্কার এনেছেন, আপনি লালবাগে কেঁদেছিলেন, আপনি তারপরে লালবাগকে এত সুন্দর একটি দৃষ্টিনন্দন স্থাপনা বলেন মাঠ উপহার দিয়েছেন, যেখানে এখন খেলছে বাচ্চারা। সেই দৃশ্যটি দেখে আপনার কেমন লাগে? দারুণ লাগে, জানেন, দারুণ লাগে। মনে হচ্ছে যে আমার, ও বলে মাঝে মাঝে যে তুমি তো, আমি তো এরকম ভাবে ধার্মিক বলবো না নিজেকে, হ্যাঁ, ধর্মভীরু। ও বলে যে এই বাচ্চাগুলাই তোমাকে, যদি পরকাল বেহেশতে থাকে, বাচ্চাগুলাই তোমাকে নিয়ে যাবে। আমি বলি যে একটা শহরের যে মিউজিক যদি কিছু থাকে, সেটা বাচ্চাদের খিলখিল হাসি, এটা হচ্ছে একটা শহরের জন্য মিউজিক ফর আ সিটি। এটা যখন শুনবেন না আপনি, হ্যাঁ, যত মিউজিক আপনি শোনেন, আসলে মিউজিক হচ্ছে বাচ্চারা যখন খিলখিল করে হাসে একটা শহরে, প্রাণবন্ত ভাবে খেলাধুলা করে, সেটা হচ্ছে আসল মিউজিক। আর আমরা বলতাম ওই প্রজেক্ট করার সময় যে বাচ্চারা দে উইল রান আফটার বাটারফ্লাই, নট ড্রাগস। বাচ্চারা বাটারফ্লাইয়ের পিছনে, প্রজাপতির পিছনে ছুটবে, ড্রাগের পিছনে নয়। এটা হোক আমাদের আদর্শ আপনার। তো এগুলো যদি আপনি চিন্তার মধ্যে না নেন, একটা দেশ তৈরি হবে না। দেশ তো আর মানুষ দিয়ে তৈরি হয়। ম্যামের কাছে ফিরতে চাই, একটু জানতে চাই যে আন্তর্জাতিক পর্যায়ে আপনি বিভিন্ন দেশে কাজ করেছেন, সেই জায়গা থেকে যদি মানে বিশেষ কিছু মনে হয়েছে কোন কোন দেশে কাজ করতে গিয়ে একটু জানতে চাই। আমরা তো একসঙ্গে কাজ করছি পাকিস্তানের এমবাসি, বাংলাদেশ এমবাসি বিল্ডিংটা, এবং ভুটানেরও বাংলাদেশ হাই কমিশন। তারপর আমাদের বাহরাইনে 12টা হাউস নিয়ে কাজ করছি। তারপর আর মালয়েশিয়াতে তো করে ফেলেছি আগে, হ্যাঁ, মালয়েশিয়াতে, ইন্ডিয়াতেও আমাদের ওই যে চেন্নাইতে একটা ছোট কাজ আছে, প্রজেক্ট হচ্ছে। তো খুবই, কানাডাতে একটা ছোট রেনোভেশন, হ্যাঁ, কানাডাতে হচ্ছে। তো এই কাজগুলো করার সময় আমার সব সময় মনে হয় যে আমার ছোটবেলা থেকে জার্নি শুরু হলো, হপন এক জায়গা থেকে আরেক জায়গায় গেলাম। তারপরে এখানে 7টা স্কুল, তারপরে কলেজ, ইউনিভার্সিটি, দেন হায়ার এডুকেশন। তো তারপরে এখন কাজের জন্য নানান জায়গায় যাওয়া,
বা লেকচারের জন্য নানান জায়গায় যাওয়া, এই যে জার্নিটা, এটা কিন্তু এখন আমরা মনে করি যে ডেস্টিনেশন কি তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জার্নিটা আমি কিভাবে উপভোগ করছি, বা কিভাবে আমি অন্যের জন্য, আপনি যেটা বলছিলেন প্রত্যেকে আমরা পরের তরে, অন্যের কি কাজে লাগতে পারলাম। তো এই সবগুলো জায়গাতেই কিন্তু আপনার ক্লাইমেট ডিফারেন্ট, আপনার ওদের লাইফস্টাইল ডিফারেন্ট, ওদের মানে প্রত্যেকটা জিনিস এক একটা জায়গায়, মানে এক জায়গায় মরুভূমি তো আরেক জায়গায় বরফ, কানাডায় তো আরেক জায়গায় টেম্পারেচার, হ্যাঁ হট ক্লাইমেট, আরেক জায়গায় খুব ভালো। তো এই সব কিছু কোনোটার সঙ্গে কিন্তু বাংলাদেশের কোনো মিল নাই। আমি একটু মজার জিনিস অ্যাড করি যে যখন পাকিস্তানে যখন কাজ করতে গিয়েছি আমরা, তখন পাকিস্তান হচ্ছে আমাদের শত্রু, তাই না? তো ওইখানে একটা সুন্দর বিল্ডিং বানাবো কেন, সেটাই কিভাবে নেগোশিয়েট করবো, আর্টিস্টিক্যালি কি করা যায়। কিন্তু বাংলাদেশ চেয়েছে যেন একটা আমাদের একটা ডিপ্লোম্যাটিক মিশন হোক, আমাদের পিস ফিরে আসুক, আমরা যুদ্ধে না থাকি, তা একটা কিছু করতে হবে। তো ওইটা করতে গিয়ে ধরেন আমি এক ধরনের অ্যাটিটিউড দেখিয়েছি। আমি কি করেছি, এখনকার কোনো কিছুই নেইনি ওখান থেকে। আমি পাহাড়পুর থেকে নিয়েছি 3000 বছর আগের আমাদের বা 2500 বছর আগের যে স্থাপত্যের কৌশল, ব্রিকের ভাঙাচোরা দেয়াল। আর পাকিস্তানের 5000 বছর পুরনো আপনার রয়েছে মহেঞ্জোদারো, হ্যাঁ, পৃথিবীর সেরা একটা ইতিহাস, ঐতিহাসিক। ওখানে গিয়েছে অনেক কষ্ট করে, ওইখানেও ভাঙাচোরা দেয়াল। ওই ভাঙাচোরা দেয়াল দিয়ে পুরো জিনিসটা সাজানো হয়েছে যে আমরা দুইটা গ্রেট নেশন হাজার হাজার বছর ধরে, এখনকার কথা আউট, এখন আর পাকিস্তান ওখানে খুঁজে পাবেন না। তো এই যে ডিপ্লোম্যাটিক্যালি সলভ করা প্রবলেম, কিন্তু যেই ভুটানে গিয়েছি দেখা গেল ভুটান তো আমাদের সবচেয়ে প্রথম রিকগনিশন দিয়েছে, স্বাধীনতা ঘোষণা তারাই দিয়েছে আমাদেরকে যে আমরা মানলাম তোমরা স্বাধীন দেশ, ইন্ডিয়ারও আগে, এবং তারা আমাদের খুব ক্লোজলি যুদ্ধের সময় হেল্প করেছে। তো পুরো জিনিসটা আরেক রকম। তো আমরা কিন্তু প্রত্যেক জায়গায় গিয়ে চিন্তা ভাবনা করলে কিন্তু ওইখান থেকে গ্রহণ করি, বাছাই বিশ্লেষণ করে আমরা একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করি যে এইটা আমি বলতে চাই বাংলাদেশের পক্ষ থেকে। তো ম্যাম যখন কথা বলছিলেন আপনার কাজগুলো সম্পর্কে, আমার কেন যেন সেই কাজগুলো দেখতে ইচ্ছা করছে এবং দর্শকদের দেখাতে ইচ্ছা করছে। আমরা একটু দেখে আসি। দর্শক চলুন আমাদের আজকের অতিথি জান্নাত জুয়ের কাজের কিছু নমুনা এবার পর্দায় দেখি। চমৎকার। মানে শুধু স্যার নয়, মানে আপনি যে তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে এই যে বিশ্বের দরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন এবং দেশের জন্য, এবং শুধু যেটি আপনারা বলেন যে স্থাপত্য বিদ্যা কিংবা স্থাপত্য কলা শুধু একটা বাড়ি বানানো নয়, বড় লোকের বাড়ি বানানো নয়, প্রকৃতির কথা ভাবা, দেশের কথা ভাবা, এই বিষয়টি আপনাদের দুজনের মধ্যেই আছে। সেজন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। কি বলো স্যার? হ্যাঁ, একদমই, অবশ্যই। আমি একটু জানতে চাই, যেহেতু স্থাপত্য নিয়ে কথা হচ্ছে এবং বিভিন্ন দেশের কথা হচ্ছে, ভুটানের কথা বলছিলেন, আপনারা অনেকগুলো দেশ ভ্রমণ করেছেন। প্রায়, আমি ভুল বলছিলাম, একটা ভুল ইনফরমেশন দিয়েছিলাম এর আগে, 30টি দেশ বলেছিলাম, কিন্তু আসলে প্রায় 60 ঊর্ধ্ব বা 60-এর কাছাকাছি, ম্যামের হয়তো 40-এর কাছাকাছি এরকম। তো এই যে বিভিন্ন দেশ ঘোরা, বিভিন্ন দেশের স্থাপত্যগুলো দেখা, সেখানকার যে কৌশল বা সেখানকার কাজের যে ধরনগুলো, এগুলো তো নিশ্চয়ই আমাদের বাংলাদেশে এসে কাজে লাগানোর চেষ্টা আপনারা করেছেন এবং হয়েছেও কিছু কিছু ক্ষেত্রে। সেই বিষয়গুলো নিয়ে যদি আমরা একটু জানি। অন্য দেশ ঘুরলে হয় কি, নিজের দেশ চেনা যায়। জি, হ্যাঁ, এবং অন্য দেশের স্থাপত্যের রীতিনীতি, কলা কৌশল কোত্থেকে এসছে আপনার, সেই জিনিসগুলো ওখানে কিন্তু সবসময়, যেটা আমরা আগে জানতাম না, আমরা মধ্যে একটা দালান, তো দালানটা তৈরির পিছনে একজন জ্ঞানী স্থপতি বা মানুষ, ওখানকার সোশিওলজি, ওখানকার আর্কিওলজি, ওখানকার অ্যানথ্রোপোলজি, ওখানকার কেমিস্ট্রি, ওখানকার ফিজিক্স, ওখানকার ম্যাথমেটিক্স, ওইখানকার জিওগ্রাফি আপনার, হ্যাঁ, এই সব কিছু বিবেচনা করে যে করেন, এবং তার চেহারা পাল্টে যায়, একরকম হয়। আরেক জায়গায় গেলে মরুভূমিতে একরকম, কানাডায় একরকম, শীতের দেশে একরকম,
তো আমাদের দেশে কেন হবে না আরেক রকম? তাহলে আমাদের দেশের জিওগ্রাফি কি, আমাদের দেশের মানুষের ইতিহাস কি, আপনার এগুলো শেখা যায় আপনার। হ্যাঁ, মেটেরিয়াল মনে করেন আমরা ব্রিক ব্যবহার করি, দিল্লিতে কখনোই তারা ব্রিক ব্যবহার করবে না, লাহোরে ব্রিক ব্যবহার করবে। ওখানকার ক্লাইমেট, ওখানকার মাটি, আমাদের আবার দেশের মাটি দিল্লিতে সম্ভব না, দিল্লি অনেক গরম হয় আপনার। তো প্রত্যেকটা জিনিস কিনতে পারে। আসলে আপনার যে খাওয়া দাওয়া বা আপনার জামা কাপড় আমাদের দেশের মানুষের এবং অন্যদের সব কিছু নির্ভর করে আপনার জমি, আপনার ল্যান্ডটা গ্লোবের মধ্যে সূর্য থেকে কত দূরে, হ্যাঁ, এবং আপনার মাটির কোয়ালিটিটা কি, এই দুটা জিনিস কিন্তু সব কিছু ডিসাইড করে। কারণ মাটির কোয়ালিটি যদি জানো, আমাদের মাটি উর্বর মাটি, কারণ এটা পাহাড় থেকে নেমে আসে। আপনার কোথা থেকে নেমে আসে সেই জায়গাগুলো আমি দেখতে গিয়েছি। সেই সব এলাকা আমি পাঞ্জাবের কোথায় পানি জমে থাকে, আপনার পাহাড়ের গায়ের কাছে কাছে যাওয়া, তো আমাদের মাটি ভেঙে ভেঙে নরম হয়ে গিয়ে পলি মাটি হয়ে গেছে। আপনি সেটা ইয়াতে পাবেন না, সৌদি আরবে পাবেন না। সৌদি আরবের অনেক জায়গা আছে যেটা ট্রপিক্যাল, আমাদের মতোই ট্রপিক্যাল সৌদি আরবের জায়গা, কিন্তু ওইখানে ধান উৎপাদন হবে না। ওটা সূর্যের সাথে সম্পর্ক দূরত্ব আমাদের মতোই, কিন্তু ওটা গরম হবে অনেক, বিকজ তার জমি বালি, ওটা হিট হয়ে যায়, আপনার পানি ধরে রাখে না, পানি চলে যায় নিচে। তো এরকম 2-3টা জিনিসের কারণে পুরো পৃথিবী পার্থক্য হচ্ছে। এবং পৃথিবীর যে গ্লোবটা দেখবেন একটু বাঁকা করে থাকে লাগানো, গ্লোবটা একটু 23 ডিগ্রি অ্যালাইন থাকে, তার কারণে দেখবেন এক জায়গায় আপনার রাত 6 মাস রাত হয়, 6 মাস দিন হয়। এগুলো হয় কেন আপনার? বিকজ এই যে টিল্ট করেছে। তো তার মানে একটা সৃষ্টি যিনি করেছেন বা নেচার যিনি করেছেন, একটু টুইস্ট করেছেন 23 ডিগ্রি, তাতে পুরো পৃথিবীর প্রেক্ষাপট, ঘটনা, সামার, উইন্টার, সূর্যের গতি, বাতাস, এভরিথিং চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের দেশে আমার ধারণা যে একজন বা একদল সোনার মানুষ আসবে যে একটা সামান্য টুইস্ট করবে বাংলাদেশকে, এন্ড দেন বাংলাদেশ উইল কমপ্লিটলি আরেকটা জায়গা তৈরি হয়ে যাবে একদিন। সেই জ্ঞানী টুইস্টটা এখনো হচ্ছে না, সেটা হতে হবে। এবং প্রত্যেকের জায়গা থেকে যদি সংস্কার করে তাহলে এই টুইস্টটা একদিন একসঙ্গে হবে, এগিয়ে নিয়ে যাবে। যেটি আপনি করেছে, অনেক কিছু তো করেছে বাংলাদেশ, যেটি স্থাপত্য শিল্পে আপনি করেছেন, যেটি আপনি বলছিলেন যে দেশের বাইরে আপনি সমুদ্রে বসে কেঁদেছেন। তখন একা ছিলাম, হ্যাঁ, এখন অনেক আর্কিটেক্ট আছে মাশাআল্লাহ। অবশ্যই আছে, কিন্তু অনেক অ্যাওয়ার্ড আপনি পেয়েছেন যেগুলো বাংলাদেশে একমাত্র আপনি পেয়েছেন, যেটি আপনি আমরা বলছিলাম যে ইউরোপের লিডিং অ্যাওয়ার্ড একটি রয়েছে, যেটি খুব সম্ভবত আর কেউ পায়নি, রাইট? না, বাংলাদেশের যাবতীয় পায়নি, যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের যাবত কেউ পায়নি। আসলে নিজের কাজটা সঠিকভাবে করাই কিন্তু আসল দেশপ্রেম। অবশ্যই, মানে নিজের কাজটা যদি আমি একদম মানে আমার বেস্ট দিয়ে করি, সততার সাথে করি। স্যার, আপনি যেটা বলছিলেন এর আগে কেউ পায়নি, কিংবা বাংলাদেশের সেরকম কাজ আগে সেভাবে যেত না, হ্যাঁ, সেই জায়গা থেকে আপনি যখন তাড়না অনুভব করছিলেন যে বাংলাদেশকেও বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করা উচিত আপনার কাজ দিয়ে, হ্যাঁ, তো সেই জায়গাটুকু কতটুকু মসৃণ ছিল? মসৃণ তো কখনোই থাকে না, এখনো নেই আসলে, হ্যাঁ, কিন্তু আমার না উপায় ছিল। আমি তো একে তো খারাপ ছাত্র ছিলাম, এখন আমি ভয় পেতাম কি আমি আর্কিটেকচার প্র্যাকটিস করেছি, আমাকে কেউ কাজ দিবে না। আমার আসলে বলার মতো কিছু ছিল না, না রেজাল্ট ছিল বলার মতো, না কোনো কাজ আছে। তখন যে কাজটাই অল্প করে করছি আমি, কিন্তু তখন আমাকে পয়সাও দিচ্ছে না ক্লায়েন্ট, হ্যাঁ, তারপর আমি জান দিয়ে করছি, কারণ আমার ধারণা ওই একটা কাজ দিয়ে যদি প্রমাণ করতে পারি নিজেকে, হয়তো এই বছর পেলাম না, কিন্তু ওই কাজ দিয়ে কিন্তু সামনের বছর আমি টিকে থাকার পয়সা পাবো। তো ওইভাবে কাজ করা শুরু করেছি, পয়সার দিকে তাকাইনি আসলে। 5-7 বছর, তো প্রায় 10 বছর আমি একদম খুবই করুণ অবস্থা তখন আমার, হ্যাঁ, ফিনান্সিয়াল একবারে মাঠে মারা যাচ্ছি, তাও আমি করেছি। কিছু কাজ হওয়ার পরে আমার মনে হলো এটা যদি বাংলাদেশে কিন্তু কোনো অ্যাওয়ার্ড নাই। 96-এ প্রথম ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস চালু করে যে বাৎসরিক একটা অ্যাওয়ার্ড দিবে, 3 জনকে অ্যাওয়ার্ড দিল 96-এ প্রথম। আমি ইয়াং আর্কিটেক্ট, আমি পেয়েছি প্রথম অ্যাওয়ার্ডটা। ওই যে আমি জমা দিই কাজটা ভালো করে এবং বিদেশে পাঠানো শুরু করেছি, ওখান থেকে যদি অ্যাওয়ার্ড 2-1টা পাই তাহলে মানুষকে বলতে পারবো যে আমি কিন্তু ভালো কাজ করি, আমি অ্যাওয়ার্ড পেয়েছি। এটা অনেকটা কি টিকে থাকার জন্য আমি এই যুদ্ধটা করেছি। করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে, তখন ধীরে ধীরে আরো বড় বড় জায়গায় গিয়েছি। তো যাই হোক, এখন আবার আমি খুব বেশি দেই না, আমার ইচ্ছা করে না। এটা আবার মনে হচ্ছে ইয়াংরা দিক, এটা হাস্যকর যে আমি আরো অ্যাওয়ার্ড পাচ্ছি, দরকার নেই আসলে। আপনি পেয়েছেন স্যার, আপনি একই সঙ্গে কমনওয়েলথের সর্বোচ্চ অ্যাওয়ার্ডও আপনি পেয়েছেন, যেটিও আমাদের বাংলাদেশে আপনি একজন, বাংলাদেশে না পৃথিবীতেই পুরো 18টি অ্যাওয়ার্ডের ভিতর
জি, তার মধ্যে আপনি একজন। জীবনের গল্প শুনছিলাম এবং আজকে সকালটা এত সুন্দর হবে কে জানতো। আসলে আড্ডা তো আড্ডা হয়, কিন্তু আড্ডার মাঝখানে যদি জীবন দর্শন এবং আপনার জীবনের দর্শন যদি আমাকে প্রভাবিত করে, তার থেকে বড় আনন্দ বোধ হয় আর হতে পারে না। এবং আমি যেটা বলছিলাম যে একজন রফিক আজম তো একদিনে হয়নি, আপনি সেই সংগ্রামের কথাগুলো বলছিলেন যে 10 বছর হয়তো কেউ আপনাকে টাকা দিত না কিংবা কাজ পেতেন না, সেই সংগ্রামগুলো থেকে একটু একটু করে আপনি এগিয়ে গেছেন। ম্যাডামকে কি কোনো সংগ্রাম করতে হয়েছে? আমার তো মনে হয় বেঁচে থাকাটাই একটা সংগ্রাম। আপনার আমার আসলে আমি যখন কাজ করি তখন ওই যে আমাদের একটা তাড়না পারফেক্ট হওয়ার, সেটা কিন্তু, এবং আমাদের প্রত্যেক দিনের কাজেই কিন্তু আমাদেরকে নতুন নতুন জিনিস ডেলিভারি দিতে হয়। মানে যে আমার কাছে আসে কোনো একটা প্রজেক্ট নিয়ে, তার কিন্তু আশা থাকে যে আমি একটা নতুন কিছু চাই আপনার কাছ থেকে। তো প্রত্যেক দিন নতুন সৃষ্টির যেই তাগিদ বা তাড়না, বা আমরা যেহেতু এটাকে প্রফেশন হিসেবে নিয়েছি, এটা কিন্তু অনেক কঠিন একটা স্ট্রাগল। কারণ আমার মানসিক অবস্থা বা শারীরিক অবস্থা বা সামাজিক অবস্থা, পারিপার্শ্বিক সবকিছু যেমনই থাকুক না কেন, আমাকে সৃষ্টি করতে হবে। সেটাই আমার ধর্ম বা সেটাই আমার পেশা। তো সেটার জন্য, এবং তার সঙ্গে আছে রেসপন্সিবিলিটি। তো এইগুলোকে এক করে, এবং আমার কাছে তো মনে হয় শুধুমাত্র স্থাপনাই না, এই যে আমার ফ্যামিলি, অফিস, এগুলো বা সোসাইটি, সবকিছুকে ব্যালেন্স করে নিজে ভালো থেকে অন্যকে ভালো রাখা প্রতিদিনের স্ট্রাগল। প্রতিদিন বেঁচে থাকাটা একটা স্ট্রাগল আমার কাছে। অবশ্যই। স্যার, কিছুক্ষণ আগে অপরিকল্পিত নগরায়নের কথা হচ্ছিল, এই বিষয়টি আমাদের ঢাকার বাইরে কতটুকু প্রভাব ফেলে? ঢাকার বাইরে যে জেলা শহরগুলো আছে, না, একটা তো ভুল জিনিস করে ফেলেছে। ঢাকা বা নগর কতগুলো, চিটং বলে, চিটং আগে আমরা বেড়াতে যেতাম ছোটবেলা, এখন চিটং হচ্ছে গিয়ে সবচেয়ে ভয়ঙ্কর শহর। পানি, বৃষ্টি হলে পানিতে ডুবে যায়। তো এগুলো তো আমরাই তৈরি করেছি না। তো আবার আমরা ঢাকাকে যেভাবে ভয়াবহ খারাপ অবস্থায় নিয়ে গিয়েছি, এটা আবার মডেল আকারে আবার অন্য শহর বানানোর সময় এটাকে ফলো করি, হ্যাঁ, তাই না? তো এই যে কতগুলো প্রেসিডেন্স, বাজে অভ্যাস তৈরি হয়েছে, এটা আস্তে আস্তে সব জায়গাকেই প্রভাবিত করবে। যদি করেও না থাকে এখন, সেটা তো টাকা পয়সা নাই বলে করছে না, টাকা পয়সা ওখানে পাঠালে এটাই করতো তারা। তো অনেক সময় গরিব থাকা বা কম পয়সা থাকা উত্তম, যে আপনি স্লোলি নলেজের সাথে টাকা বাড়ছে, দেন ইউ। তো আমি প্রায় আজকাল লেকচারে বিদেশে বেশ কিছুদিন শুনতাম, আমাকে বলতো বাংলাদেশ তো ভালো করছে, দে আর আর্নিং লট অফ মানি, তারা অনেক কাজ করছে। আমি বলতাম হ্যাঁ, বাংলাদেশ শিখেছে কিভাবে টাকা আয় করতে হয়, কিন্তু বাংলাদেশ এখনো শিখেনি কিভাবে টাকা ব্যয় করতে হয়। এটা আমি অনেক দিন ধরে বলতাম। এবং আপনি এখন দেখেন, এখন আমরা জানতে পারছি যে টাকা কিভাবে ধ্বংস করা হয়েছে, ব্যয়ের নামে কিভাবে ধ্বংস করা হয়েছে। তো নগর পরিকল্পনা একটা বড় জিনিস হচ্ছে আপনার ওই যে স্বপ্ন। আগে স্বপ্নটা ঠিক করতে হবে যে আপনি এই শহরটাকে এখন থেকে 50 বছর, 100 বছর, 150 বছর পরে কি দেখতে পান। যারা স্বপ্ন দেখেন, নগরবিদরা, তারা কিন্তু দেখে যেতে পারেন না তার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। আর্কিটেক্টরা 5-7 বছর, 10 বছর পরে দেখেন কি হয়েছে, হ্যাঁ। কিন্তু যারা স্বপ্ন দেখেন, তারা কিন্তু দেখতে পারেন না। প্ল্যানার যারা, তারা কিন্তু দেখে যান না একটা শহর কি হবে। কিন্তু স্বপ্ন দেখতে হয় অনেক আগে থেকে গুছিয়ে। তো সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশের স্বপ্নই তো নাই। আপনি বলতে পারবেন ঢাকা শহরকে আপনি মনে করেন 6 ঋতুর একটি শহর বলতে পারবেন? একদম না, কেউ বলেনি। কিন্তু 6টা ঋতু আছে আমাদের, তার কোনো প্রমাণ নাই শহরে। যখন শহর হয় তখন আমরা 6 ঋতুকে ঝেঁটে বিদায় করে দিই। কেন নয় ঢাকা শহর 6 ঋতুর একটি শহর, হাঁটাপথের একটি শহর। যদি হাঁটাপথ বলি তাহলে আমাদের হাঁটাপথগুলো খুব সুন্দর হবে, চওড়া হবে, বসার বেঞ্চ থাকবে। না, আমরা হাঁটি কারা পথে? গরিব যারা, তার হাঁটা পথ হচ্ছে গরিবদের চিহ্ন। তো এগুলা তো প্ল্যান করে করতে হয়, নাকি আকাশ থেকে আল্লাহ পাঠিয়ে দিবেন? তা আমরা বলতে পারি না ঢাকা শহর হবে 6 ঋতুর হাঁটা পথের জলবাহিত একটা শহর, যেখানে 50%, 60% আমি বোটে, ইঞ্জিন বোটে অথবা ট্যাক্সিতে, বাসে চলবো, আর বাকি 30-40% আমরা রাস্তায়ও চলবো, তাই না? সাইকেলে যাব। কোনো এ ধরনের কোনো স্বপ্ন নেই। কারণ আপনি যদি আমি বলি 20% হবে গ্রিন, 30% হবে রোড, আপনি কিছু বুঝবেন? আপনি বলে কি অঙ্ক বলছেন বা 30, 40, 60, হ্যাঁ এটা করলে এটা হবে, আপনি বুঝবেন?
এই জন্য লুই এখানে একটা কথা আছে যে আমাদের সংসদ ভবনের আর্কিটেক্ট, ওনাকে বলা হয়েছিল একটা শহর কি হওয়া উচিত। অনেকেই বলেছে এত % গ্রিন থাকতে হবে, অনেক ঘটনা, শস্য ক্ষেত্র থাকতে হবে, ফ্যাক্টরি থাকতে হবে ওইখানে। উনি একটা কথা বলেছেন যে একটা বাচ্চা একটা রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকবে এবং রাস্তার শেষ মাথায় গিয়ে সিদ্ধান্ত নিতে পারবে আমি জীবনে কি হতে চাই। একটা শহর ওই বাচ্চাকে বলতে পারে যে ও জীবনে কি হতে পারে, এই স্বপ্ন দেখাতে পারে, সেটাই হচ্ছে শহর। দেশের বাইরে গেলে আপনি যেমন প্লেটো, অ্যারিস্টটল সেসব মানুষকে দেখেন যে সবাই তাদের নাম উচ্চারণ করেন। আপনি একসময় লালন কিংবা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের নাম উল্লেখ করেছেন। তো স্থাপত্যবিদ্যা যারা পড়াশোনা করে তারা কিন্তু রফিক আজমের নামটা সব জায়গায় নেয়। তো আপনিও কিন্তু অনেককে স্বপ্ন দেখাতে পেরেছেন। এখনো আমি এখানে একটা জিনিস অ্যাড করি, সেটার কিন্তু প্রধান কারণ হচ্ছে নিজস্বতা। যেমন ওই যে ট্রাভেলিং এর কথা তখন আমরা বলছিলাম, ভ্রমণের মাধ্যমে আমরা কিন্তু একবার ওই যে কোথায় যেন মঙ্গোলিয়া গিয়েছিলাম, ওইখানে গিয়ে আমরা দেখলাম নোম্যাডসরা যে থাকে ওরা কিন্তু ওদের নির্দিষ্ট কোনো বাড়ি নাই, ওরা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় তাঁবু খুলে আবার র্যাপ আপ করে নিয়ে, ছাগল আছে ওগুলো নিয়ে আবার রওনা দেয়। তো কয়েক মাস পর পর কিন্তু ওরা চেঞ্জ করে। তো আমরা আগ্রহী হয়েছি কেন সেটা দেখতে, কারণ ওইটা ওদের নিজস্বতা। তো আমরা যে এখন বলি সাস্টেনেবিলিটি, এই আমাদের ইউনাইটেড নেশনের কিন্তু সাস্টেনেবিলিটি গোল আছে, সেই এসডিজি গোলের মধ্যে কিন্তু আমাদের আর্কিটেকচারের অনেকগুলো পার্ট পড়ে। তো আমরা যে সাস্টেনেবিলিটি প্র্যাকটিস করি, এই সাস্টেনেবিলিটিকে যদি আমরা সহজভাবে ডিফাইন করতে চাই, ওইটার মানে কিন্তু হচ্ছে লোকাল, মানে আমার নিজস্ব যা আছে তা দিয়েই আমি কাজ করব। তো সেই বেলায় কিন্তু এই যে রফিক আজমকে যে আমরা গ্রিন আর্কিটেকচারের পায়োনিয়ার মনে করি, সেই বেলায় কিন্তু যে বাংলাদেশের নিজস্বতা নিয়েই কিন্তু সে কাজ করে। অলওয়েজ এই যে আমাদের আর্কিওলজি থেকে কি উঠে এসেছে, ব্রিকের বাড়ি বা আমাদের পানি ডেল্টা, হ্যাঁ, এগুলো নিয়ে যে মানে নিজের মতো করে কাজ করা। কারণ আমরা যখন ওয়ার্ল্ড আর্কিটেকচারের সঙ্গে কম্পেয়ার করতে যাই, তখন তো আমি যদি ওদের জিনিস কপি করি সেটা তো আর আমার বিশ্বের দরবারে স্থান পাবে না। আমি আমার যা আছে তা দিয়ে যদি আমার সিটিজেনদেরকে আমি বেস্ট পসিবল ওয়েতে দিতে পারি, সেটাই কিন্তু আমাদের সার্থকতা। আমি একটা ছোট एग्जांपल দিই, আমার যদি একটু সময় থাকে, যে পুরান ঢাকায় আমরা সাকসেসফুল হয়েছে তার কারণ হচ্ছে বাউন্ডারি ওয়াল দেওয়া মাঠগুলা ছিল গ্রিল দেওয়া আটকানো এবং সব জঘন্য অবস্থা, ট্রাক এসব ট্রাক রাখে। আমরা প্রথম ধাক্কায় পলিটিশিয়ানদের বুঝিয়েছি যে এই গ্রিলটা ফেলে দিতে হবে, এটা উন্মুক্ত করে দিতে হবে। তো ওরা ভয় পেয়ে গিয়েছে যে তাহলে সিকিউরিটির কি হবে। আমি বললাম সিকিউরিটি জিনিসটা এমন যেখানে এত লোক আশপাশে, এরা যদি সবাই চলে আসে একটা সুন্দর জায়গায়, গোছানো জায়গায়, এটাই সিকিউরিটি। তার মানে ওনারা ভাবতো যে দেয়াল হচ্ছে একটা সিকিউরিটি, গ্রিল প্রোটেকশন একটা সিকিউরিটি। এটা ভুল হতে পারে। এই যে ফিলসফিটা এটাই করতে পারে, যখন আপনি উল্টো বলছেন যে এটা ফেলে দিয়ে ক্লিন করে দিলেই সিকিউরিটিটা আপনি অ্যাচিভ করলেন, তার মানে ফিলসফি ছাড়া আপনি কিন্তু ইনোভেশনে যেতে পারবেন না। আমরা বাড়ি ঘরে দেয়াল ফেলে দিয়ে কাঁচের দেয়াল লাগিয়েছি, আমাদের অনেক বাড়ি আছে কাঁচের দেয়াল। লোকে বলছে আপনি পাগল নাকি, আমাকে বলতো যে মঙ্গল গ্রহ থেকে আসছেন, কাঁচের দেয়াল তো ভেঙে ফেলবে। আমি বলছি না, দেয়াল যদি মোটা হয়, উঁচু হয়, পোক্ত হয়, তাহলে বাসার ভিতরের মানুষ আর রাস্তার যারা হাঁটা চলা করে তাদের মধ্যে সম্পর্ক নাই, তারা একে অপরকে বিশ্বাস করে না, বলে যে তোমার প্রতি কোনো বিশ্বাস নেই, আস্থা নাই, এবং কুকুর হইতে সাবধান লেখা আছে বাসার সামনে অনেকে, কুকুর কামড়ে দিবে তোমাকে, এসব আজে বাজে কথাবার্তা আমরা বলি। কিন্তু যে দেয়াল হবে ঠুনকো, ভঙ্গুর, ট্রান্সপারেন্ট, দেখা যায়, তখন হবে আমাদের সম্পর্ক গভীর। অবশ্যই চমৎকার। এবং যেটি ম্যাম বলছিলেন যে একজন মানুষ তখনই সফল হয় যখন সে অরিজিনালিটি কে ধারণ করে, এবং স্যার সেটি করেছে। এবং স্যার যেটি কিছুক্ষণ আগে বলছিলেন, আমাদের না পুরান ঢাকা আমরা একটা দেখলে দোস্ত কেমন আছো, একদম সব সময় অনেকে বাড়ির মানুষ, রাস্তায় দেখলে বলে এই চলো যাই, ওদের ভাষায় কথা মজা করে। এই যে এত কাছে আমরা থাকি কেন? কারণ আমরা তো আমাদের মধ্যে কোনো দেয়াল নেই। কিন্তু ও নতুন ঢাকায় এসে বড় বড় দেয়াল দিয়ে শুরু হয়েছিল না, আমরা এটা ভেঙে দেওয়ার চেষ্টা করেছি। এখন আর্কিটেকচার এটা একটা প্র্যাকটিস। আপনার কাজের আরেকটা মূল বৈশিষ্ট্য এটা যে এই যে কোনো নিজস্ব স্বকীয়তা থাকবে এবং কোনো সীমানা প্রাচীর থাকবে না। আমরা আপনার কাজের কিছু নমুনা দেখতে চাই, আমরাও দেখতে চাই, এবং একই সঙ্গে আমাদের দর্শকদেরকেও দেখাতে চাই। পানি থাকে আমার কাজে সবসময়, একটা পানি থাকে। আমি ডেল্টার মানুষ, পানির দেশের মানুষ, আমার শরীর ভর্তি পানি। হ্যাঁ, কিছু খুশি হলে কাঁদি, দুঃখ পেলে কাঁদি। সেই পানির পাশ দিয়ে আমি বাসায় ঢুকবো কেন না? পানি তো আছে আমাদের। যে ছোট ছোট চিন্তাগুলো কিন্তু আমরা একসাথে করেছি।
সো আপনার কাজের কিছু নমুনা আমরাও দেখতে চাই, একই সঙ্গে আমাদের দর্শকদেরকে দেখাতে চাই। থ্যাংক ইউ। দর্শক চলুন আমরা দেখে নেই রফিক আজমের করা কিছু কাজের নমুনা। দারুণ কিছু কাজ স্যার, আপনার কাজ নিয়ে বলবার সাহসও আমাদের ওইভাবে নেই, তারপরেও বলতে চাই যে এই যে প্রকৃতি এবং মানুষের মধ্যে যে অবিচ্ছেদ্য একটা সম্পর্ক, সেটাতে আপনি যতবারই আপনি কাজ করেছেন হয়তো চেষ্টা করেছেন সেখানে কোনো ব্যাঘাত না ঘটাতে। আমরা এবার ৭৭ নিয়ে একটু শুনি, এটা শুরু হয়েছিল কবে? এটা ৯৫ সালে শুরু হয়েছিল এবং নামটা খুব ইন্টারেস্টিং। এটা ৭৭ একটা বাংলা নাম এটা। হ্যাঁ, এটার অর্থ বোধহয় প্রবহমানতা। হ্যাঁ, মানে চলমান। হ্যাঁ, প্রবাহমান চলমান। এটা আমি নিয়েছিলাম মাইকেল মধুসূদন দত্তের কবিতা আছে, এটা আপনার ফ্রান্সের ভার্সাই শহরে উনি একটা জায়গায় থাকতেন, ওখানেই সম্ভবত কবিতাটা বসে লিখেছিলেন। সতত হে নদ তুমি পরমর্মনে, সাগরদাড়ি সেই নদের কথা। আমি আসলে দেখতে গিয়েছি কপোতাক্ষ নদকে ঘিরে সাগরদাড়িতে। তো ওই জায়গাটা আমি দেখতে গিয়েছিলাম ফ্রান্সে। তো আমার না ওনাকে খুব পছন্দ, কারণ উনি কবিতা লিখতেন, ধরেন 10টা কবিতা 10 জনকে লাইন করে দাঁড় করিয়ে প্রথমে একজনকে একটা লাইন বললেন, পরের জনকে এসে আবার পরের কবিতার প্রথম লাইন, তৃতীয় কবিতার প্রথম লাইন, এরকম করে 10 জনকে 10টা কবিতার প্রথম লাইন বললেন। আবার ফেরত গিয়ে উনি প্রথম ব্যক্তিকে প্রথম কবিতার সেকেন্ড লাইন বললেন। এভাবে উনি কবিতা লিখতেন, খুব ইন্টারেস্টিং। আমার এত মজা লাগতো, আমি বহুদিন ধরে চেষ্টা করতাম একসঙ্গে 7টা 8টা কাজ করতে। আমি এখনো অফিসে একসঙ্গে 7টা 8টা কাজ করি, এর সঙ্গে কিছুক্ষণ কাজ করি, ওর সঙ্গে কিছুক্ষণ কাজ করি, এরকম ঘুরে ঘুরে ঘুরে। এই বুধবার আর রোববার আমি সারাদিন কথা বলি না কারোর সাথে, ফোন টোন থাকে না, আমি বহু বছর এটা করছি। ওই কারণে আমি ওনার থেকে নাম নিয়েছি যে আর্কিটেকচার আসলে কোনো একক কোনো বিল্ডিং টিল্ডিং, এটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া এবং চলমান সংগ্রাম, চলমান ক্রিয়েটিভিটি। এই কারণে ৭৭ নাম দিয়ে অফিস চালু করি আমি। এবং সেই ৭৭ সাথে আপনার জান এটা আসলে কেমন? আমি বিগত 10 বছর ধরে আছি ৭৭ সাথে। তো ৭৭ তো একই সঙ্গে, যেহেতু আমরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল প্রজেক্ট করি, তো অন্যান্য ফার্মের সঙ্গে এটার পারফেকশনের জায়গা থেকেও বলতে গেলে অনেক ডেপথ, এবং রফিকের সঙ্গে আসলে কাজ করাটা খুবই অ্যাডিকটিভ, হয় না? যে ওর সঙ্গে কিন্তু অনেক বছর ধরে আর্কিটেক্টরা কাজ করে এবং কেউই আমাদের অফিস থেকে যেতে চায় না। তো এটা আমার নিজের জন্য তো অনেক বড় পাওয়া যে আমি রফিক আজমের সঙ্গে কাজ করতে পারি। তারপর এবং তার কারণে যেই এক্সপোজারগুলো আমি পেয়েছি দেশে এবং বিদেশে, এবং সঙ্গে মানে বোথ দ্য ওয়ে অফিসের পার্টনার, বাসার পার্টনার, কঠিন আবার খুবই আনন্দের। স্যার একটু জানতে চাই, যেহেতু আমরা শহরের নগরায়ণ নিয়ে কথা বলছি এবং একটা জায়গায় আমরা বারবার নক করছি যে এটা থেকে আসলে ফিরে আসা একটু কঠিন, যেহেতু যেই নগরায়ণ আসলে তৈরি হয়ে গেছে, কিন্তু ঢাকার বাইরে যে অন্যান্য শহরগুলো রয়েছে বা জেলা শহরগুলো রয়েছে, সেখানেও তো এখনো আমাদের সুযোগ রয়েছে। আসলে আমরা আসলে কি করতে পারি? ওই যে আচ্ছা, নগরায়ণে তো ওই যে বললাম প্রথমে একটা স্বপ্ন বুনতে হবে। ওই এলাকার ইতিহাস, কৃষ্টি, কালচার, আর্কিওলজি, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, এসব তাবৎ বিষয় এবং জমির পরিমাণ, জমির কোয়ালিটি, হ্যাঁ ওখানে কি উৎপাদন হয়, এই তাবৎ জিনিস একসঙ্গে করে নিয়ে কিছু মানুষ, চিন্তাশীল মানুষ বসে একটা স্বপ্ন বুনবে। এই স্বপ্নটা সেটা জনগণের কাছে নিয়ে টেস্ট করবে যে স্বপ্নটা কি হয়। এখন তো উত্তর দিতেই পারে, মানুষজন বলতে পারে, ক্রিটিসাইজ করতে পারে, তখন স্বপ্নটা পরিপূর্ণ হবে একটা জায়গায় যে এই স্বপ্নটা কি ধরনের এটা হবে, এটা কি মানে 6 ঋতুর একটা জায়গা হবে না অন্য কিছু হবে,
আপনার নাকি শস্য ক্ষেতের ভান্ডার হবে, ওইটা বরিশাল ছিল ওটা শস্য ক্ষেতের ভান্ডার। তো ওইভাবে তো অনেক জায়গার আমাদের স্বপ্ন আছেই বোনা। তো ওই ধরনের যদি ওটাকে ধরে নিয়ে ওটা নিশ্চিত করা যে ওই বরিশাল যেন কখনোই পানি হারা না হয় এবং শস্যের ভান্ডার হারা না হয়, তাহলেই দেখবেন যে একটা স্বপ্ন ধরেই যা করব নিশ্চিত করব যে আবার শস্য থাকছে ভান্ডার এবং পানি থাকছে। তখন স্বাভাবিকভাবে আপনার রেস্ট্রিকশন আসবে যে আপনি এটা করতে পারবেন, এটা করতে পারবেন না। তো এইটা কিন্তু ওই স্বপ্নটা আগে তৈরি করার পরে ওইটার আলোকে ওখানে যে যারা কাজ করেন, প্রত্যেক জায়গায় প্রশাসন আছে, এটা সেটা আছে না, আপনার ওদের দায়িত্ব থাকবে কাকে অ্যাপয়েন্ট করবে কাকে করবে না। আর ঢাকার বেলা হবে যে এটাকে রেট্রোফিট করা, যেন আমি দেখিয়েছি, কিন্তু আমরা দেখিয়েছি ওল্ড টাউনে কাজ করে যেখানে ইম্পসিবল ছিল আপনার ওটা উদ্ধার করা, কিন্তু আমরা কিন্তু সবটাই করে দেখিয়েছি, ওর মধ্যেই পসিবল। তো কাজেই ঢাকাকেও পসিবল করা। তা আমি তো আর পুরো ঢাকা করতে পারবো না, কিন্তু একটা চিহ্ন তো দেখিয়েছি যে পসিবল, স্বপ্ন তো দেখিয়েছি। আমরা কিন্তু ভীষণভাবে এলাকার বাসিন্দাদেরকেও সংযুক্ত করে এই ডিজাইনের পদ্ধতিগুলা কার্যকর করার সময়, যেমন আমরা যখন পুরনো ঢাকার পার্কস অ্যান্ড প্লেগ্রাউন্ডস গুলা রিভাইটালাইজ করছিলাম, তখন কিন্তু আমরা যে ডিজাইনটা করেছি সেটার প্রেজেন্টেশন আমরা এলাকার যারা ইয়াং জেনারেশন ওদেরকে একবার দেখিয়েছি, যারা মুরব্বী ওদেরকে একবার দেখিয়েছি, নারী সমাজ যারা তাদেরকে একবার দেখিয়েছি, এবং ওদের সবার ওপিনিয়নও আমরা নিয়েছি। মানে আমি আমার মতো করে ডিজাইন করে রেখে দিলাম, কিন্তু যে ওই জায়গাটা ব্যবহার করছে তার কোনো কথাই আমি শুনলাম না, বা তাদের কি ডিমান্ড, তাদের কি চ্যালেঞ্জ ফেস করতে হয় সেগুলো আমি জানলাম না। সেইখানে তো আমরা পুরোপুরি সফল হতে পারি না। সেজন্য আমরা কিন্তু প্রত্যেকটা ডিজাইনের বেলায় আমরা যেগুলো পাবলিক প্রজেক্ট, আমরা ওখানে যারা থাকে বাসিন্দা ওদেরকে দেখিয়ে তারপরে দেলোয়ার হোসেনে যখন আমাদের মাঠটা ঠিক করার কথা ছিল, আমরা গভর্নমেন্টকে জানিয়েছি যে নো, এই মাঠ ঠিক করলে ওখানে হিন্দু কমিউনিটি থাকে, মুসলিম কমিউনিটি থাকে, তাদের সংঘাত চলছিল, তাদের মধ্যে একটা টেনশন চলছিল। মাঠ ঠিক করার সঙ্গে সঙ্গে তাদের মারামারি লাগবে, সংঘাত বেড়ে যাবে তাদের, সুতরাং মাঠ করা যাবে না। তাহলে কি করা যাবে? তাহলে ওখানে মন্দির আছে, ওখানে ক্রেমেটেরিয়াম মানে বডি শবদাহ করা হয়, সেটার একটা ঘর করে মেশিন দিয়ে শবদাহ করতে হবে, না হলে ওটা ধোঁয়া ওঠে, পলিউশন হয়, এবং মুসলিমরা আপত্তি করে, সেখানে পছন্দ করে না। তো তার মানে আগে ওইটা বানাতে হবে। ওটা বানানোর পরে মুসলিম তাদের কি করলাম, তো তাদের একটা মাজার ছিল ওইখানে একজনের, ওই মাজারটাকে ঘিরে লাইব্রেরি, জিমনেশিয়াম, কফি শপ এসব বানাতে হবে, পাবলিক টয়লেট বানাতে হবে, এর সমস্ত একটা পুকুর উদ্ধার করতে হবে, ওটা নষ্ট হয়ে গেছে কমপ্লিটলি। তারপরে লাস্টে মাঠ করতে হবে, যাতে এই দুই কমিউনিটি মাঠটাকে রক্ষা করে, বিকজ তারা তো এখন হ্যাপি, তাদের জিনিস হয়ে গেছে। এবং সেই মাঠে আমি দেখেছি মুসলিমরা জামাতে নামাজ পড়ছে। হ্যাঁ, তো আসলে কিন্তু এই যে ডিজাইনের মাধ্যমে হিন্দু মুসলমান সম্প্রীতি, হারমোনি, এটাও তৈরি করা সম্ভব হয়েছে। আসলে চাইলে কত কিছুই সম্ভব। এই এক্সাম্পলগুলো থেকে আমাদের যদি শিখি আমরা, তো ভালো শহরটাকে গোছাতে পারবো। আর বাইরের বেলায় ফ্রেশ চিন্তা করতে হবে, স্বপ্ন নিয়ে আসতে হবে। ঢাকাতেও স্বপ্ন লাগবে, ঢাকার একটা স্বপ্ন ছাড়া ঢাকা কোথায় যাবে আপনার? আপনি মনে করেন আপনি কোনো স্বপ্ন নাই আপনার, তা আপনি কি করবেন? আপনি কোথায়, কোন পড়াশোনা? আপনি কি সায়েন্স পড়বেন, না আর্টস পড়বেন, নাকি আর্ট কলেজে পড়বেন? স্বপ্ন নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমরা একটু জুয়ারিয়া নিয়ে শুনি। ওর নামটা ঠিক বলেছি? আচ্ছা, আপনাদের কন্যা সন্তান, তাকে নিয়ে আপনাদের স্বপ্ন কি? আমি খুব চাই সে সুখী হওয়া শিখুক। যেমন আগে আমরা ভাবতাম কি যে কেউ এসে মনে হয় আমাকে সুখী বানিয়ে যাবে। হ্যাঁ, যেমন বাসা থেকে উদাহরণ দিয়ে আমার মনে হতো যে রফিক আজম যদি প্রত্যেকদিন খুব সুন্দর ব্যবহার করে, বা আমার মা যদি আমার সঙ্গে প্রত্যেকদিন সুন্দর ব্যবহার করে, অফিসে যদি সবকিছু সুন্দর হয়, তাহলে আমি সুখী থাকবো। পরে আস্তে আস্তে সময়ের সঙ্গে আমি রিয়েলাইজ করলাম এই হ্যাপিনেসটা আসলে ভেরি উইদিন, নিজের ভেতর থেকে। আমাকে কারো দরকার নেই এসে সুখী বানানোর, এবং এটা একটা চয়েস। আমি যদি সিদ্ধান্ত নেই আমি সুখে থাকবো, তাহলেই আমি সুখে থাকতে পারবো। তো আমি চাই আমার মেয়ে ওটা শিখুক যে সুখে থাকা একটা প্র্যাকটিস, এবং সেই মতো সে নিজের আনন্দ নিয়ে বেঁচে থাকতে শিখুক। এটা খুব সুন্দর একটি দর্শন বলেছেন, আশা করছি আমরা সবাই সেটি শিখব। আমরা কিন্তু এটা প্রায় আলোচনা করি যে যেন আপনি যদি ফুটবল প্লেয়ার হতে চান, বা আপনি যে এখন মানে উপস্থাপক হয়েছেন, আপনি অনেক দিন ধরে প্র্যাকটিস করছেন, তাই তো উপস্থাপক হয়েছেন। তা আমি যদি সুখী হতে চাই, আমি প্র্যাকটিস করি। সুখী হতে হলে তো প্র্যাকটিস করতে হয়।
এটা জানতে হয় যে কি করতে হয় কি করতে হয় না, কি ভাবতে হয় কি ভাবতে হয় না। আচ্ছা, ম্যাডামকে- আমরা প্র্যাকটিস করি না, কিন্তু আমরা সুখী হতে চাই। পসিবল, আমি কি হতে পারবো উপস্থাপক বললেই হতে পারবো? প্র্যাকটিস করি না। তো সুখী হওয়া হচ্ছে একটা প্র্যাকটিস, এটা শিখতে হয়। আমরা চাই আমাদের মেয়ে ছেলে, আমার ছেলেও আছে, ওরা শিখুক যে সুখী হওয়া, ভালো থাকা এটা একটা প্র্যাকটিস, এবং তারা শিখে ফেলুক সেটা। এবং ম্যাডামকে সুখী করবার জন্য এখন আপনাকে একটা কাজ করতে হবে। বলেন সেটা তো। হচ্ছে কি, আমরা ম্যাডামের কাছ থেকে শুনেছি আপনি খুব সুন্দর গান করতে পারেন। 2 লাইন হলো গান শোনাতে এটা তো ওকে পটানোর জন্য আমি কষ্ট মষ্ট করে শিখে একটু গাইতাম, তারপর দেখি মিষ্টি মিষ্টি করে কথা বলতাম। এটা তো কাজ শেষ এখন। না, না। তারপর আমি বাসায় মাঝে মাঝে গাই, কিন্তু পাবলিকলি তো গাওয়ার কথা না আমার, কথা গাওয়ার আমার। না না, রফিক সবসময় বলে ওর গানের দর্শক শুধু আমি একা। না, এবার আমরা দুজন তাহলে ও সুখী হয়। এখন সবার সামনে গেলে তো হবে না। আপনি একটু ট্রাই করে দেখেন, আমাদের অনুরোধ। আচ্ছা। ও চাঁদ সামনে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ সামনে রাখো জোছনাকে। ওয়াও, আমি কি ভুল করতাম যদি এই প্রশ্নটা না করতাম? ও তাই। রফিক আজমের যারা ভক্ত তারা আজকের এই অনুষ্ঠান থেকে বিশেষ কিছু একটা পেয়ে গেল। শুধু আপনি এটা অবশ্য দর্শক, সত্যি, আমি তো কখনোই স্যার গাই না। আপনি যে আমাকে একটু আগে বললেন না, আমাকে প্র্যাকটিস করার কারণে আমি উপস্থাপক হয়েছি, আপনি প্লিজ গানটা কখনো ছাড়বেন না। না, আমি ওর জন্য গাইতাম, প্রায় রাতে বেলা ওই হাঁটতে হাঁটতে গান করি, গল্প করি। স্যার এটা আমার আমাদের আনন্দ, এটা আমার খুবই অবশ্যই ব্যক্তিগত। আজকেও আমরা সকালবেলাটা খুব আনন্দ পেলাম, আমি সাকি এবং দর্শকরা you, আপনাদেরকে দর্শক। পেয়েছি। অসম্ভব ভালো একটি সুন্দর সকাল কাটালাম, সারা জীবন মনে রাখবো আমরা এই Thank you. সকালটিকে। আপনাদের কেমন লাগলো? আমার দারুণ। খুব ভালো লাগলো, মনে হচ্ছে সকালটা দারুণ ভাবে শুরু হলো। আপনাদের দুজনকে অসম্ভব ধন্যবাদ, এবং মাছরাঙা টিভিকেও। আমি তো মোটামুটি 25-30 বছর পিছনে গেলাম, মাঝে হ্যাঁ, আসলাম, হ্যাঁ, আবার হ্যাঁ। আগে গেলাম, আবার Time traveling করলাম। টাইম ট্রাভেলিং করলাম দুইজন মিলে, এবং দর্শকদের সামনে এত স্বাচ্ছন্দ্য ভাবে তো বোধহয় কখনো করা হয় না। তো দর্শক যারা শুনছেন ধৈর্য নিয়ে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মাছরাঙাকে ধন্যবাদ, যারা জড়িত আছেন সবাইকে। ইভেন কি আমরা অঞ্জন দাকে, পিন্টু ভাইকে অনেক ধন্যবাদ। উনি মাঝে মাঝে আমাদের সঙ্গে বসেন, কথা বলেন, ভালো লাগে আপনার। জি, তো আপনারা যে মনে করেছেন আমাদেরকে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। অনেক ভালো থাকবেন আপনারা। Thank you so আপনারা much. ভালো থাকেন, অনেক প্রার্থনা।